করিডোরে ব্যস্ত পায়চারি করছে ঈশান। একটা মেসেজ আসার পর থেকে অস্থির হয়ে আছে। একটা কলের অপেক্ষা করছে তখন থেকে। আরও মিনিট খানেকের মাথায় শব্দ করে সেলফোনটা বেজে উঠতে সাথে সাথে রিসিভ করলো। সে কঠিন কণ্ঠে বলল, বডি কোথায়? বস, সদরঘাটে। একই জায়গায়? জি। কোনো ভুল নেই? না বস, এক বিন্দুও নয়। পুলিশ পৌঁছিয়েছে? এই মিনিট 5 হলো। তোমরা সরে পড়ো ওখান থেকে। ফোনটা রেখে দু আঙ্গুলে কপাল চেপে ধরল ঈশান। নীরব করিডোরে দাঁড়িয়ে আছে সে। চন্দ্রা দেওয়ানের ঘর থেকে ছাড়া পেয়েছে কিছুক্ষণ আগে। সবাই নিজেদের রুমে চলেও গেছে। এরই মধ্যে দ্বিতীয় কলটা আসতে কণ্ঠ আবার খাদে নামলো ঈশানের। ফাইলগুলোর কপি যেগুলো পাঠালে সব কি পুলিশের কাছেই আছে? জি বস, দু একটা বাদে সবই আছে, পুলিশের কাছেও আছে। দায়িত্বে আছে আপনার বন্ধু। বস, একবার আসতে হয় যে আপনাকে। ইয়াজের লোকেশন ঢাকাতেই দেখাচ্ছে। আপনাকেও যখন থ্রেট দিচ্ছেই, আমার মনে হয় একবার এলে। আমি আজকেই আসবো। ইউ গাইস ক্যারি অন। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। খানিক আগে পাওয়া একটা মেসেজের জের ধরে তাকে ছুটতে হচ্ছে ঢাকা। ভার্চুয়ালি যোগাযোগে ইয়াজের বিষয়টা এগোতে পারবে না সে। আজ বাদে কাল তিতির ভার্সিটির জন্য ফিরবে। সে সবসময় মেয়েটার হাত ধরে থাকতে পারবে না। পরিস্থিতি সবসময় সাথ দেবে না তাদের। তখন মেয়েটার সুরক্ষাকে দেখবে। লোকটা কি চায়, কেন তাদের পিছনে লেগেছে, কি শত্রুতা তার ঈশানের সাথে, এটা জানতে হলে ওর কথা মতো মুখোমুখি হতে। হাতের ফোন চালু করে খানিক আগে পাঠানো ইয়াজের মেসেজে ভ্রু কুচকে আবারও চোখ বুলালো ঈশান। ঈশান আরশাদ, আমার মনে হয় একটাবার সামনাসামনি হয়ে বসা দরকার। আপনার বউয়ের যে নেম প্লেটটা বানিয়েছি সেটার নাম ধাম সামনাসামনি ছুঁয়ে চেক করে যাবেন না, তাই হয়? ব্লেম করলেন আমি নাকি পিছন থেকে ছুরি মারি। এটা আমার আত্মসম্মানে লেগেছে ভীষণ। সামনে আসুন, দেখা হোক, কথা বলি, 2 কাপ চা খেয়ে আড্ডা দেব না হয়। কাল আজিমপুর কবরস্থানে সকাল 11টায় দেখা হচ্ছে, কেমন? ঈশান মেসেজটা আরও দুবার পড়লো। মেজাজ মাথায় চড়ে আছে। এদিকটা ফেলে যাওয়া কতটা রিস্কি তা সে খুব ভালো করেই জানে। তিতির, নুরি, নিশি কেউই সেফ না। বড্ড ভয় হয় আজকাল। এরই মধ্যে তাকে যেতে হচ্ছে। যদিও এরই মধ্যে সাজিদকে জানিয়েছে কয়েকটা দিন তার বাড়ির উপরও কড়া নজর রাখতে, সে না ফেরা অবধি। তবুও মনে খচখচ কিছুতেই যাচ্ছে না। তবে ইয়াজের সাথে মুখোমুখি হওয়ার সুযোগও মিস করতে চায় না সে। পুনরায় লোকটা হাওয়া হয়ে যাওয়ার আগে সামনাসামনি দাঁড়ানোটা খুব দরকার। আরও বেশ কিছুটা সময় ঈশান অতিবাহিত করলো এখানে। বাড়িটা পুরো নিশ্চুপ। ঘড়ির কাঁটা 11টা ছুঁই। বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী 7 দিনেও থামবে কিনা বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর অবশ্য আগামী 4 দিনে সতর্কতা দিয়ে রেখেছে। আরও কয়েকজনকে কল মেসেজ করে নিল ঈশান। নিয়াজ নাইমকে লম্বা কিছু মেসেজ করে জানিয়ে রাখলো অফিসের কাজে আজই ঢাকা যেতে হচ্ছে তার। কবে ফিরবে আগেই বলতে পারছে না। স্যার, সদরঘাটে যেখানে সর্বনার লাশ পাওয়া গিয়েছিল একই জায়গায় একটা পুরুষের লাশ পাওয়া গিয়েছে। খুব বোঝা যাচ্ছে না, তেঁতলে দেওয়া হয়েছে ভারী কিছুতে। তবে যতদূর মনে হচ্ছে আমাদের কেসের সাথে কানেক্টেড, কেমন একই ধরনের পার্টনার। সাজিদ নিবু নিবু চোখে সবটা শুনে গেল। শুয়েছিল বোধহয় আধা ঘন্টাও হয়নি। এরই মধ্যে হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে। বিছানায় পা ভাঁজ করে বিরক্ত মুখে ও পাশের কনস্টেবলের কথাগুলো গিলছে। অনিমা উঠে বসেছে পাশেই। ইশারায় এসিড পাওয়ার কমিয়ে দিতে বলে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে কত দিক সামলাতে বলা হচ্ছে, ওটা এখন আমার আন্ডারে নয়। তোমাদের করিম স্যার কি করছেন? স্যার, উনি ফোন তুলছে না, ঈদের দিন তো। সাজিদ বেশ ক্ষিপ্ত হলো কনস্টেবলের কথায়। তাকে এখানকার দায়িত্ব নিয়ে ওখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল এই করিম নামের এএসপিকে। সে মহাপুরুষ টাইপের মানুষ। কোন হুঁশে চাকরি করতে এসেছে সেটা ঠিক জানা নেই সাজিদের। এত অনীহা নিয়ে কাউকে পুলিশের চাকরি করতে এই প্রথম বুঝি দেখলো সে। তেতো গলায় বলে উঠল, ঈদ তোমার করিম স্যারের একার, আমার নয়? আহ, আপনারাও স্যার, কিন্তু তাকে কোনোভাবেই ফোনে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে কল করলাম। সাজিদ দীর্ঘশ্বাস ফেললো। সে বেশ ভালো করেই বুঝতে পারছে করিমকে ফোনে না পেয়ে ওখানকার কনস্টেবলদের ভোগান্তি। রেগে লাভ নেই। গলা খানিক নরম করে বলল, কাল থেকে পুরো দমে আমার এখানে তদন্ত শুরু হবে। ফাইলপত্র আমি নিয়ে বসেছি। আমার এখন ওখানে দায়িত্ব নয়। তোমার করিম স্যারকে না পেলে ওপর মহলে জানাও। আমার করণীয় আপাতত কিছু নেই। আমি উড়ে উড়ে 5 ঘন্টার পথ আধা ঘন্টায় পৌঁছাতে পারি না।
ফোন রেখে দুহাতে মুখ ডলল সাজিদ। একের পর এক খুন করে যাচ্ছে আর তারা পুলিশ ডিপার্টমেন্ট ভ্যাবলার মতো দেখে যাচ্ছে, ন্যূনতম একটা ক্লু অবধি পাচ্ছে না। বাইরে থেকে এসে বেশ কয়েকটা ফাইল চেক করা হয়েছে এরই মধ্যে। কাল বাকিগুলো দেখবে। পুরোদমে তদন্ত শুরু হচ্ছে কাল। বাইরে 2-4টা নেড়ি কুকুরের বিকট চিৎকার কানে আসছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে কানে এসে লাগছে সেটা। অনিমা হতাশ মুখে স্বামীর দিকে তাকিয়ে আছে। সবার সামনে হই হুল্লোড় করলেও কেসটা নিয়ে যে কি পরিমাণ মানসিক চাপে আছে বেচারা তা সে জানে। দেখছে চোখের সামনে মানুষটাকে, মিডিয়া সয়লাভ হয়েই আছে, রোজ রংচং মাখিয়ে নিউজ করেই যাচ্ছে, পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তার উপর সাজিদের নিজের এলাকায় দুটো খুন, অথচ এখনো একটা সামান্য ক্লুও পাওয়া গেল না। এটাই ক্ষিপ্ত সকলে বেশ রকমের। সাজিদ গভীর চিন্তায় মগ্ন। অনিমা কাঁধে হাত রাখলো। সাজিদ ভ্রু কুচকে তাকালো সেদিকে। ভাবনা তার কোথায় কোথায় দিয়ে ঘোরাঘুরি করছে। অনিমার দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, যে কয়টা মার্ডার হয়েছে সবগুলো কেমন এক প্যাটার্নে, বুঝলে? তবে প্রথমটার প্যাটার্ন একটু আলাদা। আমি যদিও সবগুলো মেয়ের কেস স্টাডি করে শেষ করতে পারিনি এখনও, শেষেরটা বাদ আছে, তবে প্রথমটা আর পরের দুটো প্যাটার্ন একটু হলেও আলাদা। কেমন আলাদা বলি, প্রথম মার্ডার হয় আজ থেকে 3 বছর আগে, 2023-এর জানুয়ারিতে। লাশ পাওয়া যায় সদরঘাটে। জানা যায় ক্রিমিনালকে পুলিশ প্রায় ধরে ফেলেছিল। সে সময় আমি ট্রেনিংয়ে ছিলাম, জয়েনও করিনি। তবে ক্রিমিনাল নিখোঁজ হয় হুট করেই, মানে যাকে সন্দেহ করেছিল পুলিশ নজরে রাখছিল, নামদাম না জানলেও ভাবছিল সেই কালপ্রিট, হুট করে উধাও হয়। উধাও বলতে মনে হয় সে আদতে এক্সিটই করে না, কোনো ছায়া খুঁজে পায় না পুলিশ। তারপর গোটা একটা বছর সেটা নিয়ে পুলিশ লেগে থেকেছে, তারপর হাল ছেড়েছে। ফাইলে যখন ধুলো পড়ে গেছে সে সময় সামনে আসে দ্বিতীয় মার্ডার, তারপর তৃতীয়। আমি জয়েনের পর বাকি দুটো। তবে পুলিশ সবগুলোকে একজন ভাবলেও আমার মাথায় আসছে অন্য কিছু। প্রথম কেসে ভিকটিম ওয়াজ এ 12 ইয়ার্স ওল্ড চাইল্ড, বাকিগুলো কিন্তু তা নয়। বাকিগুলোর বয়স ঠিক 24-25 এর মধ্যে। এদের গলা টিপে হত্যা হয়েছে রেপের পরে। প্রথম জনকে ছুরি দিয়ে গলা কেটে। পার্থক্য অনেক। প্রথম জন আর পরেরগুলোর মানুষ খুব সম্ভবত একজন নয়। অনিমা শুনলো এতক্ষণ সাজিদের সব কথা, মাথা চুলকালো। না হলে কি করার? কিছু করার নেই বলছো? আছে। দ্বিতীয় লাশের কাছে একটা চিরকুট ছিল, সেখানে লেখা ছিল পুনরাবৃত্তি। কিসের পুনরাবৃত্তি জানা নেই যদিও। প্রথম কেসের পুনরাবৃত্তি বোঝানো হয়েছে কি না, তবে ফাইলগুলো ভালো করে চেক করতে হবে, আরও কিছু জানার আছে। খানিকক্ষণ দম নিল সাজিদ, এক মনে কিছু একটা ভাবলো, তারপর অন্যমনস্ক হয়ে বলল, লাস্ট কেসে বাইকের ছাপ একটা ভাইটাল প্রুফ, একটা শার্টের বোতাম, ভিকটিমের নখের সামান্য রক্ত। সম্ভবত জোর জবরদস্তির সময় কালপ্রিটটার গায়ে আঁচড় দিয়েছিল মেয়েটা। এসব খুব ইম্পর্ট্যান্ট কেসটায়। তবে কেসটার তদন্ত আমাদের এখান থেকেই শুরু হবে। রয়্যাল এনফিল্ড আমাদের এখানে একমাত্র ঈশানের। মানুষটা বাইরের হতে পারে না? আলবাত পারে। আমাদের ঈশানের বাইক, এটা আমি কল্পনাতেও আনি না। কিন্তু তদন্তের স্বার্থে ওপর মহলের চাপে সর্বপ্রথম শুরু থেকেই শুরু করতে হবে। ঈশান সে সময় বাইক নিয়ে বেরিয়েছিল অনিমা, মনে আছে তোমার? এটা একটা সমস্যা। অনিমা চুপ করে থাকে। এটা নিয়ে তাদের মধ্যে আগেও কথা হয়েছে, কোনোভাবে এসব মাথায় আনতে চায়নি তারা। কল্পনারও অতীত। তবে তদন্তের সাথে ফর্মালিটি হিসেবে হলেও অনেক কিছুই করতে হবে অনেক কিছু, তার মধ্যে অপ্রিয়। একটা বাইকে কোনোভাবেই কিছু ভাবা যায় না। তবে আরও অনেক কিছুই আছে যেগুলো সাজিদকে ভোগাচ্ছে, ভীষণ রকম ভোগাচ্ছে। বাইরে ঝমঝম শব্দ পাওয়া যাচ্ছে বৃষ্টির, সম্ভবত আবার ঝড়টর হচ্ছে। বন্ধ দরজার ভিতর থেকেও সেই শব্দ কানে ভেসে আসছে। গ্রামের মানুষের ভীষণ ভোগান্তি হবে এবছর। পাকা ধান জমিতে যে হারে বৃষ্টি হচ্ছে সব ভেসে না যায়। জমির পর জমি পাকা ধান, আজ বাদে কাল সেগুলো কাটা শুরু হবে, অথচ বৃষ্টির তীব্রতা কিছুতেই কমার নামগন্ধ নেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। এত রাতেও অদূরের জমিগুলোতে আলো দেখা যাচ্ছে। কে জানে কোন জমির হতভাগা মালিক এসেছে পরিস্থিতি দেখতে। প্রকৃতি তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে বহু আগেই। ঘরের আলো জ্বালেনি তিতির, বেশ রাত হয়েছে। চন্দ্রা দেওয়ানের রুমে সবাই গল্পগুজব করে রুমে এসে বেশ খানিকক্ষণ। ঈশান এখনো রুমে আসেনি। এখনো কি দিদার ঘরেই হতেও পারে। ঈশানের অপেক্ষা করছে সে। দুরু দুরু বুকে লোকটা রেগেছে তার উপর। অযথা রাগ যেটাকে বলে। রোমান্স মাথায় চাপলে স্থানকাল পরিস্থিতি কিচ্ছু বুঝতে চায় না। তা হয়, সে তো একটা মেয়ে। তাছাড়া একবারও উচ্চারণ করেছিল সে যে আজকে ফেরাবে ঈশানকে।
পুরো কথা শোনার আগে রেগে টেগে একাকার। বাতাসের ঝাপটা বাড়তেই ঘরে এসে পড়ল তিতির। আজকে যে পরিমাণ বৃষ্টিতে ভিজেছে, শরীর এমনিতে জর্জর করছে। ওষুধ নিয়েছে, তারপরেও কম মনে হচ্ছে না। দরজার শব্দে তিতির তাকালো সেদিকে। ঈশান এসে দরজা আটকালো। অন্ধকার ঘরে তিতির ঘুমিয়েছে ভেবে বাতি জ্বালালো না। আলমারির দিকে এগোতে বেডসাইড টেবিলের হলুদ আলো জ্বলে উঠল। সে শব্দে পিছন ফিরল ঈশান। তিতির শোয়নি। বিছানার ওপাশে দাঁড়িয়ে ল্যাম্পের হলুদ আলোয় ফর্সা মুখটা সোনার মতো চকচক করছে। কেমন আহ্লাদি দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ছোট্ট বিড়াল ছানাগুলো যেমন গোল গোল চোখ করে তাকিয়ে থাকে, ঠিক তেমন আদুরে লাগছে মেয়েটাকে। ঈশান গম্ভীর কণ্ঠে বলল। ঘুমাসনি কেন এখনো? তিতির ঈশানের পাশে এসে দাঁড়ালো। পায়ের তলা শিরশির করছে, হাঁটু কেঁপে কেঁপে উঠছে। ধুকপুক শব্দ এড়িয়ে এসে থামলো। ঈশান আলমারি খুলে জামা কাপড় খোঁজাখুঁজি করছে। তিতির নরম কণ্ঠে বলল। কি খুঁজছেন বলুন, বের করে দিচ্ছি। কিছু না, শুয়ে পড় তুই। ঈশানের এমন কণ্ঠস্বর তিতিরের ভীষণ অপ্রিয়। কেমন একটা রাগি রাগি ভাব। প্রথমের মতো তিতির ঈশানের পাশ থেকে একদম সরল না। ঈশান হাতের কাজ এগুতে পারছে না, অযথা এটা ওটা হাতড়াচ্ছে। তিতিরের শ্যাম্পুর ঘ্রাণ নাকে এসে বাড়ি দিচ্ছে। এমন আবহাওয়া, অন্ধকার ঘর, আহ্লাদি কণ্ঠ অনেক কিছুই ডিমান্ড করে, কিন্তু সেসবে সময় না এখন। ঈশান মাথা থেকে উল্টাপাল্টা ঝেড়ে আবারও কাপড় খোঁজায়। মন দিতে তিতিরের স্পর্শ পেল নিজের শরীরে। একদম ঘেঁষে দাঁড়িয়েছে, এতটাই ঘেঁষে দাঁড়ালো যে ঈশান দু কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। ঈশান ভ্রুকুচকে তাকাতে তিতির দু হাতে ঈশানের কলার চেপে নিজের দিকে ঝুঁকিয়ে আনলো। কি হচ্ছে রে কি তিতির? তিতির ঠোঁট উল্টালো। মানুষটা এখনো রেগে আছে তার উপর, অবুজের মতো করে রন্ধ্রে রন্ধ্রে রাগ আর একরোখামি। তিতির না ছেড়ে বাহু ধরে আরো হ্যাচকা টান দিল। কি হলে ভালো হয়? ঈশান ভ্রু কুচকে আছে। মেয়েটা চাচ্ছেটা কি? এমন সময় এমন কণ্ঠে কথা বলার খুব দরকার। এই গলার স্বরে মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে তার। রাশভারী গলায় বলল। নাথিং, সর, কাজ আছে। এত রাগ কোথায় পেয়েছেন? বাচ্চাদের মতো করেন। তিতিরের নিজের ছোট্ট হাতটায় বারবার টেনে নিজের দিকে ঘোরাতে চাচ্ছে ঈশানকে। ঈশান খানিক বিরক্ত কণ্ঠে ধমকে উঠল। তিতির! চেঁচাবেন না একদম। এত বেশি বোঝেন কেন? আমি একবারও বলেছিলাম আমার আরও দিনের পর দিন সময় চাই। মুহূর্ত বোঝেন না, কয়েক মিনিট বোঝেন না আপনি। খালি হুম্বি তুম্বি। বিয়ে করে মানুষ বউয়ের কথা শোনে, একটা কথাও শোনেননি আপনি আমার। হঠাৎ তিতিরের এমন অধিকার বোধের কারণ বুঝতে একটু সময়ই লাগলো ঈশানের। মাথার ভিতর দুশ্চিন্তা নিয়ে বইয়ের আদুরে কথা বোধগম্য দেরিতে হওয়ায় স্বাভাবিক। কি করতে হবে এখন? আদর। হার্ট একটা বিট মিস করলো এবারে। ঈশান খেয়াল করলো তার গলা কেমন আচমকা শুকিয়ে উঠলো। তিতিরের এমন কণ্ঠস্বরের সাথে সে পরিচিত নয়, একদমই নয়। মেয়েটা আচমকা কেমন করে কথা বলছে কেন? তার বুকের ভিতরে কি যেন হচ্ছে। শুকনো ঢোক গিলে তিতিরের হাত ছাড়াতে চাইলো, তিতির ছাড়লো না। উল্টো আলমারির দরজা চাপিয়ে নিজে গিয়ে দাঁড়ালো সেটার সামনে। চোখে চোখ রাখলো ঈশানের। এই দৃষ্টি ঈশানের বুকের বাঁ পাশটা ছিদ্র করে ফেলে। মেয়েটা কি সেটা বোঝে না? ঈশানের মস্তিষ্ক শূন্য হয়ে আসছে রীতিমতো। ঘরের বেডসাইড টেবিলের ওপর হলুদ টিমটিমে আলোয় ঘরটা আরো অন্যরকম লাগছে। অজানা এক নেশায় টানছে কে যেন। তিতির বারংবার ঠোঁট কামড়ে ধরছে নিজের। দুহাত ঈশানের পেটের কাছে শার্ট খামচে ধরা। কি করবে সেটা সম্ভবত ভাবছে। দুটো মানুষই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে বাকি সব ভুলে বসে আছে। ঈশানের মনে হলো এখন সময়টা থমকে গেলে মন্দ হতো না। এই চোখে চোখ রেখে মৃত্যুও চলবে, খুব চলবে। তিতির আচমকা এক কাজ করে বসলো। দু পায়ে ভর দিয়ে উঁচু হলো খানিকটা। নিজে থেকে স্পর্শ করলো ঈশানের ঠোঁট জোড়া। ঈশান হতভম্ব হলো। দুনিয়ার বাকি সব আবছা হয়ে গেল তার চোখের সামনে। বড় বড় চোখে তাকিয়ে রইল। মাঝে মধ্যে এমন চমকে দিলে চমকাবে না সে? এই প্রথম সে চাওয়ার আগে তিতির এহেন কাজ করেছে। তিতির সেদিনের মতো ছোট্ট চুমু এঁকে সরে গেল না আজকে, বরং নিজ বনে গভীর আদর আঁকলো। ঈশান এই প্রথম রেসপন্স করতে ভুলে গেল। পাথর বনে গিয়েছে সে। তিতির গভীরভাবে চুমু এঁকে লজ্জা মাখা গলায় বলল। আপনি আমার উপর রাগ করেছেন। আমি আপনাকে দূরে সরাতে চাইনি আজ রাতে, বিশ্বাস করুন। তিতির এবার মুখ নামিয়ে ফেললো। লজ্জা মাখা কণ্ঠে ধীরে ধীরে বলল। আমি তৈরি। ঈশানের শ্বাস কেমন আটকে আসছে। তিতির কিসের কথা বলছে বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগলো না। ঈশান অনিমেষ তাকায় তিতিরের দিকে। মেয়েটা মেঝের দিকে তাকিয়ে, হাত এখনো তার শার্ট খামচে রাখা। ওভাবে পলক্ষীন তাকিয়ে নরম গলায় বলল। আবার ঢাকা ফিরতে হবে। তিতির চমকে তাকালো, ব্যস্ত কণ্ঠে শুধালো। কবে? আজ, এখন। তিতির চট করে ঘড়ির দিকে তাকালো। আবছা অন্ধকারে দেখা গেল ঘড়ির কাঁটা টিকটিক। রাত প্রায় 12টা বাজে। এখন যাবেন মানে? কবে ফিরবেন? তিতির বেশ অবাক হয়েছে। তার অবশ্য বেশ ধারণা হচ্ছে ঈশান আবার সেদিনের মতো রেগে গিয়ে এমনটা করতে চাচ্ছে। তিতির অস্থির স্বরে বলল। আমি সত্যি তখন ইচ্ছে করে আপনাকে সরিয়ে দিতে চাইনি। মানে জাস্ট কয়েকটা মিনিট একটু সময় লাগতো, আর কিছুই না। আপনি রাগ কেন করছেন? আমায় এক্সপ্লেনের সুযোগ তো দিন।
সেটা না দিয়ে আপনি ভুল বুঝে আবার চলে যাচ্ছেন। ঈশান দুহাতে রাজলায় নিল তিতিরের বাচ্চা বাচ্চা মুখটা। মেয়েটা এক নিমিষে অস্থির হয়ে গেছে একেবারে। তার রাগ ভাঙতে উতলা। ভাবা যায় মেয়েটাকে যতটা জেদি মনে হয় ততটা মোটেও নয়। এক মুঠো মাটির দলা আদতে। ওপরে কঠিন হওয়ার ভাব করতে পারলেও ভিতর থেকে একদম নরম। সেটা শুধু এরকম মুহূর্তগুলোতেই প্রকাশ পায়। তিতির গোল গোল চোখ করে তাকায় তার দিকে, তাকিয়ে ছলছল করছে চোখ জোড়া। ঈশান মৃদু হেসে নরম স্বরে বলল, ইউ হ্যাভ টু গো। রাগ করে নয়, সত্যি কাজ আছে। তাই বলে আজ এই বৃষ্টির রাতে? ঈশান মাথা ঝাঁকিয়ে কপালে আলতো চুমু আঁকলো তিতিরের। আধা খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে দুজনকে। তিতিরের চুলগুলো গুছিয়ে পিছনে দিতে দিতে বলল, বিয়ে গুড গার্ল, ওকে? আমি ফিরে না আসা পর্যন্ত বাইরে থেকে বের হবি না, কারোর সাথে দেখা করবি না। আর আমি তো জলদি ফিরে আসবই। তিতির জানালার দিকে তাকালো। বাইরে তুমুল বৃষ্টি, গাছপালার এলোমেলো অবস্থা চোখে পড়ার মতো। তার বুকটা হু হু করছে, অশান্তি লাগছে। এটা সময় বের হওয়ার? এতটা দূরে এই ঝড়ের মধ্যে ড্রাইভ করে যাওয়া সম্ভব? তিতির ঈশানের দিকে তাকিয়ে ভীষণ আদুরে কণ্ঠে আবদার করলো, আমার মন সায় দিচ্ছে না, কাল সকালে গেলে হয় না? এই অন্ধকার ঝড় বৃষ্টির রাতে? ঈশান সামান্য হাসলো। তিতিরের চোখে সে হাসি দৃশ্যমান হলো। মেয়েটার হাত ধরে টেনে এনে বসালো বিছানায়। পাশে বসে এক হাত নিল নিজের হাতের মুঠোয়। ছোট্ট হাত দুটোতে মাথা ঝুঁকিয়ে চুমু খেলো। আমাদের দুজনের প্রতি দুজনের এই টান কবে থেকে তৈরি হলো বলো তো? তিতির চলচল চোখে নামিয়ে নিল দৃষ্টি ঈশানের হাতের মুঠোয়, তার হাতের দিকে। এই উত্তর সে নিজেকে করেছে। এত এলোমেলোভাবে যাত্রা শুরু হয়েছিল তাদের। বিয়ের আগে হোক বা পরের দিনগুলো, মোটে 8-10টা স্বাভাবিক দম্পতির মতো নয় তাদের জার্নিটা। হুট করে এক প্রকার জোর করে বিয়ে, মানবিমান, হাজার একটা ভুল বোঝাবুঝিতে জর্জরিত একটা না হওয়ার সংসার। সেটা কেমন মায়ায় পরিণত হলো। কয়েকদিনের ব্যবধানে সবটা অন্যরকম হয়ে গেল। বিনা কারণে মানুষটা চোখের আড়াল হলে অশান্তি লাগে। মিনমিনে কণ্ঠে আওড়ালো, আপনি দেবেন উত্তরটা? এই অনুভূতি আমার অনেক দিনের, আপনার নতুন। ঈশান অনিমেষ চেয়ে ভাবলো, সত্যি কি তাই? অনুভূতি তার ক্ষেত্রে কি নতুন? না বোধহয়। আগে টের না পেলেও আজকাল গভীরভাবে অনুভব করে সে। সম্ভবত প্রথম দেখাতে আটকে গিয়েছিল সে ওই চোখের মায়ায়। গভীরভাবে আটকে গেছে। সেই যে প্রথম দিন মাঝরাতে স্টেশনে ল্যাম্পপোস্টের আলোয় একটা পুতুলের মুখ দেখেছিল সে। প্রকৃতির বুকে এক পশলা বৃষ্টির মতো দেখা দিয়েছিল মেয়েটা। আচমকা থমকে গিয়েছিল বুকের বাঁ পাশের অংশটা। তখন সেই অনুভূতির কোনো নাম না দিতে পারলেও আজকাল পারে সেটা। ঈশান তিতিরের হাতটা নিজের হৃদযন্ত্রের উপর চেপে ধরল। সেখানে উথাল পাতাল শব্দ তিতির স্পষ্ট টের পেল। কিছু একটা হয় এখানে, টের পাচ্ছিস? হুম। এটা নতুন নয় একদমই। কবে থেকে হয় বলবো কোনো একদিন, কেমন? আজ রাতে যাবেন না? হ্যাঁ, আবহাওয়া একদমই ভালো নয়। জেনে শুনে এই অন্ধকার রাতে কেউ বের হয়? হাতের চাপ আরেকটা দৃঢ় করলো ঈশান। অস্থির তারও লাগছে। মেয়েটাকে রেখে যেতে একদম মন সায় দিচ্ছে না। আজকের দিনে তো আরো নয়। অন্ধকারে আমার অবাধ বিচরণ তিতির। আমি আধারের মানুষ, সেখানে তোর মুখ আমার জন্য এক ছটা কালো। আর সেই মুখটা চোখের সামনে ভাসিয়ে দুনিয়ার অতল অবধি ঘুরে আসতে পারবো আমি। আর আমি রাগ করিনি, রাগটা আমাদের হতো। আমি ফিরে আসি, তারপর তোকে নিজের করব। সব স্পেশাল হবে, অপেক্ষা করবি, কেমন? লাজুক মুখ উপর নিচ নাড়ালো তিতির। ঈশান তিতিরকে টেনে নিজের কাছে নিয়ে আসলো একদম। ঘাড়ে হাত গলিয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, আজ রাতটা আমাদের হতো তিতির। এই রাতের অপেক্ষায় মরে যাই আমি প্রতিনিয়ত। তোকে নিজের করে না পাওয়া অবধি আমি এক সেকেন্ডের জন্য নিজের মন শান্ত করতে পারবো না। তোকে আমার না করে তো মরেও শান্তি পাবো না আমি। তিতির জবাব দেয় না। দুজনের শ্বাস প্রশ্বাস ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। বাইরের বৃষ্টি থেমে এসেছে অনেকটা। ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দে দুটো মানব হৃদয় উথাল পাতাল করছে। ঈশান তিতিরের কণ্ঠদেশে মুখ ডুবালো, জোরে জোরে শ্বাস টানলো। কাঁধের উপর চুমুকে হাসকি স্বরে বলল, এই স্মেলটা ভীষণ মিস করবো এই কটা দিন। আই এম টোটালি অবসেসড। ইউর বডি স্মেল। তিতিরের পায়ের তলা শিরশির করে ঈশানের ঠান্ডা অধরের ছোঁয়ায়। ঈশান নাক ঘষে তার কাঁধ উন্মুক্ত গলায়। তিতির ঈশানের শার্ট আঁকড়ে ধরে তাকে। চোখ বুজে আসে আবেশে। শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে গরম শ্বাস প্রশ্বাসের ছোঁয়া পেতেই। তিতির কোনো মতে বলল, জলদি ফিরে আসবেন কিন্তু। ইচ্ছে তো করছে তোর বুকের ভাঁজে মুখ ডুবে তোকে আষ্টে পেষ্টে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে রাখতে। তিতির ফিসফিসিয়ে বলল, বারণ করেছি? বারণ কর প্লিজ, যাওয়াটা দরকার। তুই একবার মুখ ফুটে মানা করে নিজের কাছে ডাকলে আমি দিন দুনিয়া ভুলে বসবো। আজকের জন্য সেটা মোটেও ভালো হবে না। কিন্তু আপনাকে দূরে যেতে দিতে আমি চাইছি না, এটাই সত্যি। ঈশান তিতিরের
এত আদুরে কথাগুলো সত্যি সহ্য করতে পারছে না। মেয়েটা আজ নিজে কাছে আসার অনুমতি দিচ্ছে, অথচ আজকে এরকম একটা ইনসিডেন্ট না গেলেই নয়। এমন দুর্দিন আর কতদিন চলবে তার বিবাহিত জীবনে কে জানে। ঈশান মুখ তুলে একদম তিতিরের ঠোঁট জোড়ার কাছে এগিয়ে এলো, হাসকি স্বরে বলল, তিতির, ক্যান আই কিস ইউ রাইট নাও? হুম। ফ্রেন্ডস কিস। তিতির লজ্জায় আড়ষ্ট হলো, তবে মানা করলো না। সম্মতি বোঝাতে চোখ বন্ধ করে ফেললো। ঈশান আর সময় নষ্ট করলো না। তিতিরকে এক ধাক্কায় বিছানায় ফেলে উপরে আধা শোয়া হয়ে নিজের ঠান্ডা অধর ডুবিয়ে দিল তিতিরের ওষ্ঠের ভাঁজে। তিতিরের দুহাত তুলে দিল নিজের কাঁধে, একটানে বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে ফেলে জামা ভেদ করে হাত গলিয়ে দিল তিতিরের নগ্ন পেটে। তিতিরের দু হাত শক্ত করে ধরে রেখেছে ঈশানকে। ঈশানের অবাধ্য হাতের অসভ্য ছোঁয়ায় শরীর অবশ হয়ে আসছে। নগ্ন উদর ছাড়িয়ে হাতটা একটু উপরে উঠতেই শরীর ছেড়ে দিল তিতিরের। ঈশানের ভারী শরীরের নিচে তার শক্তপোক্ত হাতে ছোঁয়ায় পিষ্ট হচ্ছে তার তনুদেহ। ঈশানের সাথে তালে তাল মিলিয়ে দিশারা হচ্ছে তিতিরও। ঈশান ঠোঁট ছেড়ে বুকের ভাঁজে মুখ ডুবালো। এবারে তিতিরের হাত দুটো ঈশানের সিল্কি চুলগুলো খামচে ধরেছে। ঈশানের আদরে মৃদু শীতকার বেরিয়ে আসছে মুখ থেকে, ঘন নিঃশ্বাস বাড়ি খাচ্ছে চার দেয়ালে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির সাথে তাল মিলিয়ে ঘন নিঃশ্বাসের শব্দ। তিতির দুহাতে ঈশানকে খামচে ধরে কোনো মতেই বলল, ঈশান ভাই। ঈশান হাঁপাতে হাঁপাতে মুখটা তুলল, ঈশানের ঠোঁটে ঠোঁট রাখলো। আবার সময় নেই তিতির, যেতে হবে, নাহলে আজকে তোকে ছাড়তাম না। তিতিরের জবাবের আশা ঈশান করলো না, আবার চেপে ধরলো। গভীর থেকে গভীরভাবে নিজের দিকে টেনে নিচ্ছে তিতিরের অধর, শুষে নিচ্ছে তার প্রিয় অমৃত সুধা। তিতিরের শ্বাস ফুরিয়ে আসছে। এদিকে বরাবরই ঈশানের সাথে পেরে ওঠে না সে। লোকটা সহজে থামার মানুষ নয়। আজ একদম বাধা দিতেও ইচ্ছে হচ্ছে না তিতিরের, বরং মানুষটার কাছে নিজেকে সঁপে দিতে মরিয়া সে নিজেও। চোখ বুজে শুধু অনুভব করে গেল স্বামী নামক বৈধ পুরুষের আদর। যত্ন সহকারে ঈশান তিতিরের নিচের ঠোঁট টেনে নিচ্ছে নিজের ভিতরে। গভীর আশ্লেষে সেটা শুষে নিতে ব্যস্ত। মৃদু কামড় বসাচ্ছে ঘন ঘন, সেই ব্যথায় আবার ভেজা চুমুতে ভরিয়ে পুষিয়ে দিচ্ছে। তবে দীর্ঘক্ষণ সেই মুহূর্তে স্থায়ী হলো না। শব্দ করে ঈশানের ফোন বেজে উঠতে বিশেষ মুহূর্তে বাধা পড়ল। ঈশান পকেট থেকে ফোন বের করে সাইলেন্স করে তিতিরের কপালে কপাল ঠেকালো। চোখ বুজে দুজনাই হাঁপাচ্ছে। তিতিরের মুখটা টকটকে লাল হয়ে গেছে, বিশেষ করে ঠোঁট জোড়া। ঈশান টুকরো টুকরো ভেজা চুমু আঁকলো পুরো মুখে। কপালে দু চোখে চিবুক কণ্ঠদেশে চুমু এঁকে হাত ছোয়ালো তিতিরের গালে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, তিতির, হুম। আধা আবাসের জীবন পাড়ি দিতে পারবো না আমি আর। খুব কষ্ট হয়, বিশ্বাস কর। শরীরে কেউ আগুন ধরিয়ে দেয়। আমি খুব দ্রুত ফিরবো। বি প্রিপেয়ার্ড, ওকে? তিতির লজ্জায় জবাব দিতেই পারে না। দুহাতে ঈশানকে টেনে নিজের সাথে মেশায়। ঈশান চুপচাপ মাথা রাখে তিতিরের বুকে। তিতিরের বুকেও তার বুকের মতো ঝড়। দুজনের হৃদস্পন্দনের শব্দ মিলেমিশে একাকার। ঈশান গাঢ় করে মুখ গুজল তিতিরের বুকে। আই থিঙ্ক আই এম টোটালি ফিল উইথ ইউ তিতির। এক মুহূর্তে তোকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না। তিতিরের কান্না পায় ভীষণ। ঈশানের মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহর কাছে চাইলে কাউকে ফেরায় না, আমাদেরও ফেরাবে না। শেষ অবধি একসাথে থাকবো আমরা, কেমন? এই সম্পর্ক আমৃত্যু চিরস্থায়ী হোক। মৃত্যুর পরেও আমি পূর্ণ দাবিতে আপনাকে চেয়ে নেব আল্লাহর কাছে। ঈশান নাক ঘষল তিতিরের বুকে, হাতের বাঁধন দৃঢ় করল। নিজের ভীষণ সুন্দর পুরুষালী ভারী কণ্ঠে গেয়ে উঠল। তিতিরের চোখের কার্নিশ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নাক টানলো, মাথা উঁচিয়ে ঈশানের মাথায় শক্ত চুমু এঁকে নিজেও গেয়ে উঠল। হোটেলের রুমের বারান্দায় বেতের চেয়ারে বসে আছে রুষা। কিসের জন্য হুট করে সেখানে চলে এলো তার উত্তর নেই তার নিজের কাছেও। ঈশানকে দেখে না কতগুলো দিন, আর না তো কণ্ঠস্বর শুনতে পায়। সেদিনের পর থেকে ঈশানকে আর একবারের জন্য ফোনে পায়নি রুষা, আর না তো কোনোভাবে যোগাযোগ করতে পেরেছে। শুধু ঈশান কেন, অনিমা, ঋতু, সাজিদ, নিয়াজ, নাইম, কাউকে পায়নি সে। সবাই ভুল বুঝছে তাকে, অবশ্য ভুল বোঝাটাই যুক্তিযোগ্য, সেটাই সঠিক। ফোনের শব্দে ধ্যান ভাঙল তার। চোখের পানি মুছে সেটা কানে তুলতেই শুনতে পেল একটা অচেনা কণ্ঠ। তবে সেটা বেশিক্ষণ অচেনা রইল না। অপর পাশের মানুষটা দ্রুত পরিচয় দিয়ে ফেলল নিজের। সালাম দিয়ে বিনয়ের সাথে নিজের পরিচয় দিল। ফোনে এই মুহূর্তে তাহমিদ কায়েস। বাঁকা হাসল রুষা। তাহমিদ জলদি এটা জানিয়ে দিল নাম্বারটা সে বাড়িওয়ালার কাছ থেকে জোগাড় করেছে, বেশ কসরত করে। রুষা নিজে বিনয়ের সাথে বলল, তা কি দরকার সেটা শুনি। এমনি এমনি নিশ্চয়ই একটা মেয়েকে মাঝরাতে কল করবেন না? তাহমিদ হালকা হাসলো, সেটা কর্ণগোচর হলো রুষার। দিদিরকে নিয়ে কিছু কথা ছিল। রুষা শব্দ করে হেসে ফেললো, হাসকি গলায় বলল, জানতাম তো, বলে ফেলুন। আসলে আমি একজন শিক্ষক, ওদের এলাকার কলেজে জয়েন হয়েছি 1 মাস হলো। সবই জানেন আপনি। কিভাবে জানেন সেটা জানা নেই। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে প্রথম দেখাতেই। রুষা অন্য বেতে চেয়ারে পা তুলে হেলান দিয়ে বসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, প্রথম দেখায় প্রেমে পড়ার মতোই মেয়ে। তবে বুঝতে পারছেন ও আমার ছাত্রী তুল্য। আমি একজন শিক্ষক হয়ে ওকে সামনাসামনি বলা যায় না।
আমার ইমেজের সাথে বিষয়টা ঠিক যায় না। কি আশ্চর্য, বিয়ে করবেন না তাই বলে? সব মেয়েকে যদি এক নজরে দেখে যান, বিয়ে করবেন কাকে? তবুও আমি তিতিরদের এলাকায় এসেছি জানেন? তাহমিদ চমকেই উঠল, উত্তেজিত কণ্ঠে বলল, বলেন কি? সকালে তো দেখলাম আপনি এখানে, তখনই রওনা দিয়েছেন বুঝি? জি। আপনি কবে আসছেন? ছুটি তো আরও 5 দিন। আপনি কাল চলে আসুন। শুভ কাজ ঝুলিয়ে রেখে লাভ আছে? তাও তিতিরের মতো মেয়ে। কবে দেখবেন কোন রাজপুত্রের এসে নিয়ে যায়। মানে? আসুন, বাকিটা আমি দেখে নেব। মন থেকে পছন্দ করেন তো মেয়েটাকে? মানে বিয়ে থা করতে চান তো নাকি? জি চাই। তাহলে কাল চলে আসুন। ফোন রেখে অট্টহাসিতে ফেটে পড়ল রুষা। মানুষের মন নিয়ে খেলতে আজকাল তার বেশ ভালো লাগছে। তিতিরকে আজকাল ওর পায়ে হাত দিয়ে সালাম করতে মন চায়। ওইটুকুন একটা মেয়েকে তাগড়া তাগড়া পুরুষগুলোকে পেছনে লাগিয়ে দিয়েছে। ভাবা যায় জাদু টাদু জানো নাকি মেয়ে? সবার ভালোবাসার মানুষ কেড়ে নিতে ওস্তাদ তুমি। বোন বন্ধু সবার মনের মানুষদের নিজের পেছনে ঘোরাচ্ছ। আমার জীবনটা তছ নষ্ট করলেই বিয়ে করেও শান্তি দিচ্ছ না। বিয়ে করে সংসার সাজাচ্ছ, অথচ বাইরে আশিকদের অবিবাহিত পরিচয় দিচ্ছ নিজের। স্বামী স্ত্রী ভালো খেল দেখাচ্ছ। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রাহাত। এত রাতে রুষার দরজায় নক করবে কিনা সেটা বুঝে উঠতে পারছে না। মেয়েটা ঘুমায়নি। ভেতর থেকে খানিক পরপরই অট্টহাসির শব্দ পাওয়া যাচ্ছে। 7-5 ভেবে নিজের রুমের দিকে হাঁটা ধরতে ভেতর থেকে গগন বিদারী কান্নার আওয়াজ ভেসে এলো। অজানা কারণে শরীর শিওরে উঠল। সে কান্নার শব্দে মেয়েটা কাঁদছে কি? রাহাত দোটানায় পড়েও দুবার মৃদু টোকা দিল দরজায়। কান্নার আওয়াজ থামলো। মিনিটের মাথায় দরজাও খুললো, সরে দাঁড়ালো। রাহাত বুঝলো তাকে ভিতরে আসতে অনুমতি দেওয়া হচ্ছে। রাহাত দুদিকে মাথা নাড়ল। ভিতরে যাব না। আর ইউ অল রাইট? যদি বলি না, তাহলে কি করবেন? ঈশানকে এনে দেবেন? রাহাত জবাব দেয় না। রুষা হাতের উল্টো পিঠে চোখ জোড়া মুছে কঠিন কণ্ঠে বলল, ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। রাহাত কি করবে বুঝে উঠতে পারছে না, তবে ভিতরে ঢুকলো। রুষা দরজা আটকে বিছানায় বসলো। রাহাত সোফায়। ঘরের আলো জ্বেলে দিল রুষা। রাহাতের দিকে উদ্দেশ্য করে বলল, আপনার মতো পুরুষ প্রেমে ব্যর্থ হয় মানা গেল না। রাহাত মলিন হাসলো, ভ্রুজোড়া তুলে বলল। একই কথা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু। কঠিন হলো রুষার মুখের ভাব। হাত শক্ত করে খামচে ধরলো বিছানার চাদর। কঠিন গলায় বলল, একদম নাটক করবেন না। ভালোবাসলে জেনে শুনে উধাও হলেন কি করে? রাহাত যেন একটু অবাকি হলো। কপালে কয়েকটা ভাঁজ পড়লো। সাথে সাথে সবাইকে নিজের মতো ভাবা বোকামি কিন্তু। আমার ভালোবাসা 1-2 দিনের নয়, এত ঠুনকোও নয়। দুদিনে নাই হয়ে যাবে সেটা হাল ছেড়ে দেব আমি? সব কিছুর সময় আছে, সুযোগের সন্ধানে থাকতে হয়। ব্যঙ্গাত্মক হাসি হাসলো রুষা। খোলা চুলগুলো খোপা করতে করতে বলল, শখের নারী অন্যের বিছানায় রাত ভর ঘুমায় আদরে আদরে। তারপরও আপনার সঠিক সময় আসেনি রাহাত সাহেব? নাকি ঈশান আরশাদের বাচ্চা সহ তিতিরকে নিজের করে নিতে চান? মুখ সামলে রুষা। ভুল কি বললাম? ঈশান পুরুষ মানুষ, তিতির তো নারী। শখের নারীকে অন্য পুরুষ রোজ রাতে স্পর্শ করে, কিভাবে সহ্য করেন? তারপরও সেই মেয়েকে পেতে মরিয়া। শব্দ করে হেসে ফেলল রাহাত। ভ্রুজোড়া উঁচিয়ে বলল, তিতিরকে স্পর্শ কিন্তু তোমার ঈশানও করে, কষ্ট হয় না? রুষা উঠে দাঁড়ালো, গটগট করে দরজা খুলে দিল। অনেক রাত হয়েছে। আপনার আমার ঈশান তিতিরকে নিয়ে আলোচনার সময় এটা নয় সম্ভবত। আগে টের পাইনি, এখন পাচ্ছি। রাহাত উঠে এলো। দরজার বাইরে গিয়ে ঘাড় বাঁকিয়ে বাঁকা গলায় বলল, তবে আশা করি শীঘ্রই আলোচনার সময় হবে, তাই না? রাহেলা দেওয়ান বড্ড রাগারাগি করেছেন ছেলের উপর। ঈশান বেরিয়েছে মিনিট 10 হলো। যাওয়ার আগে তিতির আর রাহেলাকে ছাড়া কাউকে বলে যায়নি। এত রাতে কাউকে ইচ্ছে করে ডাকেনি। সবাই শুয়েছে খানিক আগে। পৌঁছে জানিয়ে দেবে সকলকে। তিতির শাশুড়িকে বিদায় দিয়ে মলির মুখে আসলো তাদের রুমে। বিছানায় গা এলিয়ে দিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, টানা বৃষ্টি চলবে, একটু কম আর বেশি। এর মধ্যে এতটা পথ ড্রাইভ করে যাবে ভাবা যায় কি এমন দরকার যে এখনই যেতে হলো? চোখের ঘুমের রেশ মাত্র নেই তিতিরের। একদিকে ঈশান চলে যাওয়ায় আজ অস্বাভাবিক কষ্ট হচ্ছে তার উপর তখনকার ফোন কলটা। ওটা নিয়ে ঈশানের সাথে একটু কথা বলারও সময় হলো না। তখন অবশ্য মনেও ছিল না, তবে এখন বেশ মনে হচ্ছে ঈশানকে তখন কথাটা না বলে বড্ড ভুল করেছে। মানুষটা ভালো উদ্দেশ্যে তাকে মোটেও কল করেনি। আর না তো লোকটার একটা কথাও স্বাভাবিক ছিল, এই কথাটুকু বোঝার বুদ্ধি আছে তিতিরের। এত আগের ঘটনা কত কষ্টে ভুলেছিল সে একমাত্র সেই জানে। দিনের পর দিন চোখ বন্ধ করতে পারেনি, ঘুমাতে পারেনি। হোস্টেল থেকে তখন তার বড় চাচু নিয়ে গিয়েছিল নিজের কাছে।
তাদের যত্নে ওই সময়টা সুস্থ হয়েছিল। সে চোখ বুঝতেই চোখের সামনে ভেসে উঠল সেই সময়ের দৃশ্যগুলো। ধরফরিয়ে উঠল বুক। এতদিনও তো জানতো সেটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট আর কিচ্ছু না। আজ হঠাৎ এতগুলো দিন পর কেউ কেন তাকে সেসব বলে ভয় দেখাতে চাচ্ছে? আসলে নিছক অ্যাক্সিডেন্ট ছিল না সেটা। গাড়ি মেন রোড ধরে চলছে, যত দ্রুত সম্ভব পৌঁছতে হবে ঢাকায়। বৃষ্টির জন্য গাড়ি জোরেও টানতে পারছে না। বারবার ইয়াজ নামের লোকটার কথাগুলো কানে বাজছে। আজিমপুর কবরস্থান, যতবার কথা হয়েছে লোকটা ততবার এই জায়গাটার কথা উল্লেখ করে। এটার কি স্পেসিফিক কারণ আছে? নিশ্চয়ই আছে। ঈশান অনেক কিছু মনে করার চেষ্টা করে, স্মৃতির পাতা হাতড়ায়, ইয়াজ নামের কাউকে মনে করার চেষ্টা করে। মনে পড়ে না কি শত্রুতা আছে তার ঈশানের সাথে। প্রথমে নুরিকে টার্গেট করেছে। নুরির সাথে দীর্ঘ 3 বছরের সম্পর্ক, তিলে তিলে সাজানো পরিকল্পনা লোকটার। নুরিকে নিজের প্রতি অবসেসড করে ঘরের সব খবরাখবর নিয়েছে। শুধু বোধহয় খবরের জন্য নয়, নুরিকে হাতে রাখাও একটা কারণ, যাতে তার সাথে যখন লাগতে আসবে নুরিকে সামনে ঢাল হিসেবে দাঁড় করাতে পারে। তবে তাই যদি হয়, লোকটা আবার তিতিরকে এসবে টানছে কেন? বিয়ের আগে থেকে তিতিরকে জড়িয়ে ফেলেছে এসবের মধ্যে, এটা নিশ্চিত। দিনের পর দিন তিতিরের উপরও কড়া নজর ছিল লোকটার। তিতিরের স্কুল কলেজ ভার্সিটি জীবনের পুঙ্খানুপুঙ্খ সব দিনের হিসাব আছে লোকটার কথা। এই বাড়ির কথা, তিতিরের চাচাদের কথা, সবটা জানাশোনা লোকটার। সময় নিয়ে সাজিয়েছে সবটা। একদিকে ঈদ, অন্যদিকে গভীর রাত, তার উপর ঝড় বৃষ্টি। গোটা রাস্তা প্রায় ফাঁকাই বলা চলে। হুটহাট 2-1টা মালবাহী ট্রাক বা বাস পাশ কাটিয়ে যাচ্ছে। বারবার তিতিরের মুখটা ভাসছে। মেয়েটা আজকে কি আদুরে এইভাবে না কাছে ডাকছিল তাকে? হাসি পেল ঈশানের। কখনো কি ভেবেছিল ঈশান আশাদ নিজের ফুফাতো বোনকে বিয়ে করবে, যে কিনা ছোটবেলা থেকেই বাড়িতে ছোটাছুটি করেছে? মাঝের এতগুলো বছরের দেখা সাক্ষাৎ না হওয়াটা সম্ভবত আকর্ষণের মূল কারণ। স্টেশনে এতগুলো দিন পর যখন দেখেছিল, ভীষণ জোরে হার্ট ব্লক খেয়েছিল তার। সেসব কথা এ জীবনে প্রকাশ করা হবে না, হাসি পাবে তার। নিয়াজরা জানলে তো খেপিয়ে মেরেই ফেলবে। এটার মুখের দিকে তাকালে আজকাল ভয় হয়, সামান্য বিষয়ে ভয় হয়। খোদার কাছে খুব করে চায় সম্পর্কটার আমৃত্যু পূর্ণতা। ঈশান মুচকি এসে গাড়ির মিউজিক প্লেয়ার বাজিয়ে দিল, নামিয়ে দিল গাড়ির কাজ। বাইরের বৃষ্টির ঝাপটায় ভিজিয়ে দেয় তাকে। জীবনের শেষ অবধি তাদের নিয়ে আদতে কোনো পরিকল্পনায় চলবে তো থোড়াই জানে তারা। জানে না খোদার পরিকল্পনা কখনো খুব সুখের, কখনো নিষ্ঠুর। ভালোর জন্য দূরে চলে যেতে হয় অনেক সময়। তেমন দিনও কি আসবে কে জানে। কপালে লেপটে যাওয়া চুলগুলো এক হাতে পিছনে ঠেলে দিতে দিতে গলা মেলালো মিউজিক প্লেয়ারের সাথে। আজিমপুর কবরস্থানের সামনে ঈশান এসে যখন নামলো, তখন বেলা গড়িয়েছে তাদের। এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকা শহরের পথঘাট দেখে মনে হয় না বিগত 15 দিনেও বৃষ্টির ছিটে ফোটা ছিল। কড়া রোদ, প্রচণ্ড গরমও লাগছে। গাড়ির রাস্তায় সাইড করে রেখে চোখের সানগ্লাসটা পরে নেমে এলো গাড়ি থেকে। সারা রাত ড্রাইভ করে এসে হোটেলে চেক ইন করলেই চলে এসেছে এখানে। ইয়াজের লোকেশন এখানে দেখাচ্ছে। ঈশান ভেতরে ঢুকলো। শুনশান জায়গা, ভেতরে একটা মানুষেরও দেখা নেই। শুধু এক সাইডে অদূরে 2জন মালি ঘাস পরিষ্কার করছেন। ঈশান নিজের হাতে সেলফোনে লোকেশন অনুযায়ী এগোলো। তবে লোকেশন স্থির থাকলেও আশেপাশের মানুষের সারা শব্দ নেই। ঈশান ফোন করলো তার ম্যানেজারকে। অমিত ওদিকে কন্ট্রোল রুমে আছে। ঈশানের ফোন পে তুললো সাথে সাথে। ঈশান আশেপাশে সতর্ক দৃষ্টি দিয়ে বলল, এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছে না। জি বস, আপনার থেকে আর মিনিট 5। ঈশান ফোন রাখলো। বিশাল কবরস্থান, আর হয়তো অধিকার একটু এগুলে দেখতে পাবে কাঙ্ক্ষিত মানুষটাকে। এই ভাবাভাবির মাঝেই পা চালালো কবরস্থানের দক্ষিণ দিকে। ঈশান ফোনে টুংটাং শব্দে মেসেজ আসতে ঈশান চেক করলো। সঙ্গে সঙ্গে ছোট্ট মেসেজ লেখা, 3 মিনিট লেট দেওয়ান সাহেব। ঈশান ভ্রু কুচকে ফেলে, ঘড়িতে সময় দেখে। যে সময় আসার কথা ছিল সেই সময় থেকে আসলেই সামান্য লেট। লোকটা কি তাকে দেখছে? কি আশ্চর্য, সে তো কাউকে দেখতে পাচ্ছে না এখানে। ঈশানের হাত পিছনে চলে গেল অজান্তেই। শার্টের নিচে সন্তর্পণে আড়াল করে রাখা একটা বস্তুতে হাত ঠেকালো। ফোন পকেটে রেখে সেই যন্ত্রটা চেক করে নিল। সাবধানী এই দৃষ্টিতে এদিক সেদিক পরখ করলো। কানে ব্লুটুথ স্পিকারে অমিত ডিরেকশন দিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে। বস, এখানেই দেখাচ্ছে তো। ঈশানের পা থমকালো। অমিত অনবরত বলে যাচ্ছে থামতে। একদম এক্স্যাক্ট লোকেশনে নাকি এটাই? তা কি করে হয়? এদিকটা আরও জনমানবহীন। একটা কাকপক্ষীরও আনাগোনা নেই। প্রচুর লম্বা লম্বা গাছপালা। তাহলে কি একজন জলজান্ত মানুষ লুকিয়ে থাকবে এমন জায়গায়? বা পরিবেশ নেই, বাধাই করা কবর এক একটা। তবুও তার পাশে মানুষ লুকালে অনায়াসে দেখতে পাওয়া যাবে। ঈশান শকুনের দৃষ্টি বুলালো চারিদিকে। কাউকে নজরে পড়ল না। ফোনে কিছুক্ষণ আগে যেই নাম্বার থেকে মেসেজ এসেছিল সেটা ইয়াজের আরেকটা নাম্বার, এটা তার জানা ছিল। খেয়াল হলো যে নাম্বার তারা ট্র্যাক করছে এটা সে নাম্বার নয়। ভাবাভাবির মধ্যে ব্যস্ত কণ্ঠে অমিতকে জানালো এই নাম্বারে লোকেশনের খোঁজ নিতে। তবে নিরাশ হতে হলো, নাম্বার সুইচ অফ হয়ে গিয়েছে এরই মধ্যে। তবে অন্য নাম্বারটা এখনও এখানে দেখাচ্ছে লোকেশন। ঈশান ব্যতিব্যস্ত হয় মনে মনে। ভ্রুজোড়া কুচকে ওই নাম্বারের কল
করতে তীক্ষ্ণ শব্দে হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো ঈশান, থমকালো এক মুহূর্ত। পেছনে দামি মার্বেল পাথরে বাধাই করা একটা কবর, সেটার উপরে রাখা সেলফোনটা। বিষয়টা বুঝতে আর সময় লাগলো না ঈশানের। রিয়াজ আদতে আসেনি এখানে, তাকে বিভ্রান্ত করতে ফোন রেখে গিয়েছিল এখানে। কিন্তু কেন এই বিভ্রান্তটা করে লাভটা কি হলো? নিচ হয়ে ফোনটা হাতে তুলে নিল। কোনো ধরনের লক বা পাসওয়ার্ড দেওয়া নেই। উল্টে পাল্টে ফোনটা দেখে ভেতরে চেক করতে ঢুকলো। সর্বপ্রথম কল লিস্ট চেক করলো, সেখানে ঈশান ছাড়া আর কারো নাম্বার নেই। তবে চমকাতে হলো, গ্যালারিতে ঢোকা মাত্র অসংখ্য ছবি। নুরি, তিতির, ঈশান, ওদের পরিবার সকলের বিগত 3 বছরের বিভিন্ন সময়ের অঢেল ছবি। তাদের গোটা পরিবারকে কি পরিমাণে স্টক করা হচ্ছিল সেটা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না ঈশানের। তবে খানিক নিচে নামতে হাত কেঁপে উঠল। এখান থেকে তার ছবিগুলো শুরু। অনেক অনেক ছবি, রুষা, সাজিদ, অনিমাদের সাথে। তাছাড়া আরও কিছু ছবি, যেগুলো দেখে শক্ত হলো ঈশানের চোয়াল। দাঁতে দাঁত পিষল। এই ছবিগুলো এখানে কি করছে? ছবিটা জুম করতে আরেক চমক লাগলো। ঝট করে ঈশান তাকালো সামনের কবরটার দিকে। নেম প্লেটের উপর খোদাই করা নাম। হতবিহ্বল হলো ঈশান আশরাত। হাতের ছবির দিকে এক নজর দিয়ে পুনরায় তাকালো কবরের দিকে। 2 এ 4 মিলছে না? মিলছে তো, কিন্তু এর সাথে ইয়াজের কি সম্পর্ক? কে হয় ইয়াজের? তখনই আরেকটা বিষয়ে দৃষ্টিগোচর হলো। পাশেই সদ্য খোঁড়া আরও একটা কবর, পাশেই ঢাকনা দেওয়া একটা নেম প্লেট। বুকের বাম পাশ থমকালো ঈশানের। প্রচণ্ড ঝাঁকি দিল শরীর। এটা সেই নেম প্লেট যেটা তাকে ছবিতে পাঠানো হয়েছিল। লোকটা মোটেও মজা বা এডিটেড কোনো ছবি দেয়নি, সত্যি বানানো হয়েছে তিতিরের নামের একটা নেম প্লেট। ঈশান দুহাতে ভারী পাথরের অংশটা তুলে ছুঁড়ে মারল। ভেঙে ফেলতে হলো তাই। অন্য পাথরের সাথে সংঘর্ষে 3 খণ্ড হলো। তবে তিতিরের নাম অক্ষত রইল। অসহ্যকর যন্ত্রণা হচ্ছে ঈশানের। এমন সময় আসলো কাঙ্ক্ষিত ফোন কলটি। ঈশান দাঁতে দাঁত পিষল, চোয়াল শক্ত করে রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে শোনা গেল অশ্লীল হাসির শব্দ। ইয়াজের ফোন। লোকটা সম্ভবত ঈশানের এই অবস্থা হবে জানতো। ঈশানকে অপদস্থ করতে পেরে ভীষণ খুশি। তীব্র বাঁকা গলায় বলল, ঈশান আরশাদকে ঘোল খাওয়ানোর স্বাদ আমার আজীবনের। আজ একটু হলেও পূরণ হলো সেটা। কি যে শান্তি! ঈশানের মাথা দপদপ করছে। ইয়াজকে না দেখতে পেয়ে নয়, বরং তিতিরের নামের ওই নেম প্লেটটা দেখে। সূচের আগা দিয়ে কেউ হৃৎপিণ্ডে ক্রমাগত খোঁচাচ্ছে যেন। গালি দিয়ে উঠল ঈশান এবারে। কুত্তার বাচ্চা, মরার ভয় নেই? ঈশান আশাদের সাথে লাগতে আসছিস? তার কলিজের দিকে হাত বাড়াস? ওপাশ থেকে ইয়াজ আরেক দফা বিশ্রী হাসলো। আছে তো, খুব আছে। আছে বলেই আজ সেদে কাছে গেলাম না। সিংহকে খেপিয়ে কতক্ষণ দৌড় করিয়ে খাঁচায় না পড়লে মজা আছে? থাবা বসলে পালিয়ে বাঁচবে না। এটাই ঈশান আরশাদ খুব ভালো করে পারে, তাই না? অন্যের সুখে থাবা বসাতে। কিসের সম্পর্ক তোর ওর সাথে? তোর উদ্দেশ্য কি? আমার পরিবারের সাথে তোর কিসের লেনদেন? অন্যের পরিবার ধ্বংস করে জানতে চাস তোর পরিবারের সাথে আমার কিসের লেনদেন? ছবিগুলো দেখিসনি? কত সুন্দর তোর হাতে পিস্তল ধরা। গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছিস আমার কলিজাটাকে। মনে পড়ে না সেই দিনের কথা? পরে মনে? সদরঘাটের ওই কালো রাত্রির কথা। বুড়িগঙ্গা রক্তিম হয়েছিল আমার কলিজার ক্ষত বিক্ষত দেহের রক্তে। তোর গুলির বর্ষণে ধ্বংস হয়ে গিয়েছিল আমার সব। আমার সব সুখ ওখানে শুয়ে আছে, আর পাশে তোর সুখের কবর খোঁড়া দেখে এত খেপেছিস? তোর পরিবার তোর কাছে সব, আমার পরিবার আমার কাছে নয়। ঈশান রক্তচক্ষু করে তাকিয়ে থাকে সামনের সমাধিটার দিকে। বছর 3 আগের কোনো এক গভীর রাতের স্পষ্ট চালচিত্র চলতে থাকে তার চোখের সামনে। ঈশান হিংস্র কণ্ঠে বলল, তোর মতো বাস্টারড্রাই ওর মতো মানুষকে ডিফেন্ড করে। অট্টহাসিতে ফেটে পড়ল ইয়াজ। আর তোর মতো মহাপুরুষ বুঝি সবাইকে ওভাবেই ধ্বংস করার দায়িত্ব নেয়? বাঁকা হাসলো ঈশান। খানিক শব্দ হলো সে হাসির। ঘরমাক্ত কপাল হাতের উল্টো পিঠে মুছে পিচেল গলায় বলল, আমি যদি ভুল না করে রিভেঞ্জ নিতে ফিরছিস তুই, তোর ধ্বংস আমার হাতে, শীঘ্রই হবে সেটা। তোদের মতো আগাছা আমি আমার সামনে বাড়তে দেব না। ও বা আমার পরিবার কারো থেকে চোখ তুলে তখনও সাহস আর করিস না। গলি বুকের আগে তোর দুটো চোখে ঢুকবে। থামলো ঈশান। ও পাশেও নীরবতায়। হয়তো ঈশানের কথা জবাব দেওয়ার পায়তারা করছে, তার আগে ঈশান আবারও বলে উঠল, আমার জীবনে কোনো ভুল নেই। ঈশান আশার নিজের কর্মকাণ্ডের জন্য কোনো প্রায়শ্চিত্ত দিবে না। তোর মতো নরকিটের কাছে তো আরও নয়। আয়নার মতো পরিষ্কার আমার সামনে সব। কি কেন কোন কোন যুক্তিতে তুই আমার পিছু লেগেছিস সেটা বুঝতে বাকি নেই আমার। ঘৃণা হয় না তোর নিজের ওপর? হ্যাঁ, হওয়া উচিত। তোর হালও ওই রকম হবে। এই জায়গায় আত্মবিসর্জন দেওয়ার জন্য তৈরি থাক তুই।
ইয়াজের মাথা দপদপ করে উঠল। ঈশানের কথাগুলো তার রাগ 3 গুণ বাড়িয়ে দিল। যেন ঈশানের মধ্যে কোনো অনুশোচনা নেই, মানে গোটা একটা পরিবার ধর করেছে সে। তার কলিজার টুকরোকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে বুড়িগঙ্গার পচা পানিতে ফেলেছিল। 13 দিন পর সেই পচা গলা লাশ, শরীরের অংশ বোঝা যাচ্ছিল না। আর ওর নাকি কোনো অনুতাপ নেই। ইয়াজের অশ্রাব্য ভাষায় গালি দিল। ঈশানের থেকে আরো বিশ্রী গালিতে রাগে ফোন ছুঁড়ে মারল। ওপাশে থেকে ফোনটা কাটতে ঈশান একদলা থুতু ফেললো পাশেই সামনের কবরের দিকে উদ্দেশ্য করে বলল, কোনো অনুতাপ নেই আমার, কিচ্ছু ভুল করিনি আমি, এক ফোঁটাও নয়। তুই এটাই ডিজার্ভ করতিস। এর থেকে কঠিনভাবে মৃত্যু দিতে চেয়েছিলাম আমি তোকে। ঈশান আসাদের হাত থেকে কোথায় গিয়ে লুকাবি তুই? বৈশাখের মাঝামাঝি চলছে। ওই কয়দিন টানা বৃষ্টির পর কঠিন গরম পড়েছে। জনজীবন অতিষ্ঠ এক প্রকার। না বৃষ্টির দেখা আছে, আর না তো একটু ঠান্ডা আবহাওয়া। ঘর থেকে বের হওয়া কঠিন। ঈশান ঢাকা গিয়েছে 2 দিন হয়ে গিয়েছে। চন্দ্রকাননে আত্মীয় স্বজনের ভিড়ও একদম কমে গিয়েছে। চন্দ্রা দেওয়ানের গ্রামের এক ননদ বাদে আর সবাই চলে গিয়েছে। তিতিরদেরও মজা করার মুডের 12টা বেজে গিয়েছে। ঈশান চলে যাওয়াতে ব্যস্ত অভ্যস্ত জীবনযাপন আবার শুরু হয়নি এখনো। স্কুল কলেজ ভার্সিটি সবই বন্ধ। তবে বাড়ির কর্তাদের অফিস শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। দিনের বেলা বাড়ির মেয়েরা বাদে আর কোনো পুরুষই আপাতত বাসায় থাকে না। ঈশানের করা আদেশ তিতিররাও কেউ গেটের বাইরে বের হয় না। বাড়ির বুয়ার থেকে শোনা যায় এলাকার করা পাহারা চতুর্দিকে। পুলিশ টহল চলে হর হামেশায়। সবার বুঝতে বাকি রয় না সুবর্ণার ওই কেসটা কঠিনভাবে তদন্ত করা হচ্ছে। বিকেলবেলা বাড়ির গার্ডেনে বসে আছে বাড়ির মেয়েরা। রাফি রোশনীরা খেলছে। ওদিকে বেতের চেয়ারগুলোতে তিতির, নিশি, নুরি আর তমা বসা। এবেলা গরম কম, সূর্য বিদায় নিয়েছে আকাশ থেকে। নুরি আগের থেকে একটু স্বাভাবিক হলেও চিরাচরিত সেই আগের চঞ্চলতা নেই। বেশিরভাগ সময় চুপচাপ থাকে, মনমরা হয়ে বসে থাকে। ভালো মন্দ সিদ্ধান্তের দোটানায় যেটাকে বলে না মুখ ফুটে কাউকে বলার সাহস করে, আর না তো নিজের সবটা একাই ছোট্ট মাথায় নিতে পারছে। মালি গার্ডেনে পানি ছেটাচ্ছে। ছোটরা সেই পানিতে আধা ভেজা হতে ব্যস্ত। তিতির গভীর মনোযোগে তাকিয়ে আছে সেদিকে। দেখে সেটা মনে হলো আদতে তার মন গিয়ে পড়ে আছে ঈশানের কাছে। মানুষটা যাওয়ার পর পৌঁছে একবার জানিয়েছে, তারপর সে কল করায় শুধু হু হাঁ করে ফোন কেটেছে। কিসের এত ব্যস্ততা জানা নেই তার। বড় মামা যে বলল অফিসের কোনো কাজই নেই, তাহলে কোন কাজে গিয়ে বসে আছে কে জানে। বাগানের এই পাশটা একটা বিশাল বাগান বিলাসের গাছ, গোলাপি ফুলে গাছ ভর্তি। সেই গাছেরই নিচে গোল হয়ে বেতের চেয়ারে বসা সকলে। গাছে সম্ভবত একটা পাখির বাসাও আছে। কিচিরমিচির শব্দ পাওয়া যাচ্ছে। সবাই কেমন থাওয়া মেরে যেতে দেখে ডেকে উঠল নিশি। তিতিরকেই আগে ডাকলো। বারবি, কিছু হয়েছে? মন খারাপ? তিতিরের ধ্যান ভাঙলো এ বেলায়। সে জবাব দেওয়ার আগে উত্তেজিত কণ্ঠ পাওয়া গেল অবশ্যই তমার। সে তিতিরের দিকে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলল, বুঝলে না বড় আপু, আমাদের বারবির মন খারাপের কারণ আজকে সোজা তো স্বামী বিদেশে। নিশি ফিক করে হেসে ফেলল। একই সাথে নুরিও হেসে ফেলল তমার বলার ভঙ্গিতে। তিতির সামান্য লজ্জায় পড়ল বড় বোনদের সামনে। চোখ রাঙালো তমাকে। তমা থামার পাত্রী হলে তবে তো। সে মহা উচ্ছ্বাসে বলেই গেল আরও কিছুক্ষণ। তিতিরকে লজ্জায় ফেলতে পারদর্শী মেয়েটা। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে। কারোরই ঘরে যেতে মন চাচ্ছে না। ঘরের ভিতর কেমন একটা ভ্যাপসা গরম। এসি ছাড়া একদণ্ড বসা যায় না। তবে এবেলা একটু একটু শীতল বাতাস বইছে। ভালো লাগছে এখানেই বসতে। রিক্তা দেওয়ান মেয়েদের পাক কোড়া দিয়ে গেছেন। নিজেদের এক প্রস্তর গল্প করে তারপর ভেতরে গেলেন। বাড়ির কর্তারা ফেরেন রাত 8টা, সাড়ে 8টার দিকে। মাগরিবের আজান হয়ে গেছে। রিশা রোশনিদের চটফটানি বন্ধ হয়েছে। তিতিরদের থেকে সামান্য দূরে মাদুর বিছিয়ে তোমার ভাইসহ এ বাড়ির বিচ্ছু কটা লুডু খেলতে বসেছে। তিতির চাতে সবাই চুমুক দিয়েছে। শোনা গেল তোমার আরেকটা অশ্লীল বাক্য। ঈশান ভাই, তোকে যা চোখে হারাই দিতি, বলেছিলাম না তোরা মুখে বলবি ভালোবাসি না, ওদিকে আমাদের এসে বলবি বাবুকে ধর তমা, তোর ভাইয়ের আন্ডারওয়্যার খুঁজে নিয়ে আসি। নিশি নুরির সামনে এমন বাক্যে প্রয়োগে তিতির লজ্জায় আড়ষ্ট হলো। যতই হোক বড় বোন, তমা বোন কম বন্ধু মিশি। নিশি নুরি যেমন, সে আর তমা ঠিক তেমন। তমার কথায় নাকে মুখে উঠে গেল চা। এই বাক্যে তমা উঠতে বসতে শোনায় তাকে। তাই বলে আজ সবার সামনে নিশি নুরি অন্যায় মুখ চাপা দিয়ে হেসে ফেললো। তমা নিজেও কথাটা বলে অট্টহাসিতে মেতেছে। নিশি তমার কথায় মাথা ঝাঁকিয়ে সহমত জানালো। ভুল কিন্তু বলেনিও। যা অবস্থা দেখছি তোর আর ভাইয়ের, এতে মাখো মাখো প্রেম শরীর জুড়ে আদরের ছাপ নিয়ে ঘুরে বেড়াও। আমাদের ফুপু খালুমণি হতে বেশি দেরি নেই তো। তিতির ঝটপট নিজের কণ্ঠদেশ অন্যায় আড়াল করে। গার্ডেনের হলুদ আলোয় তিতিরের শরীরের উন্মুক্ত অংশগুলো, ঈশানের করা ক্ষতগুলোর কালশিটে দাগগুলো জ্বলজ্বল করছে। এতক্ষণ ভুলেই গিয়েছিল সেসবের কথা। তিতির লাজুক কণ্ঠে বলল, বড়পু তুমিও শুরু করলে? করবো না? এমন ভাঁড়ের ভালোবাসা আমরা সচক্ষে দেখতে চেয়েছিলাম, হচ্ছেও তাই। কতটা খুশি আমরা জানিস তুই?
ভাইয়া সেদিন দিদার কাছে যেভাবে তোকে আগলে রাখার কথা বললো, আমরা তো কেঁদে ফেলেছি। তিতির লাজুক মুখে মৃদু হাসে। কান্না তো তারও পায়। ঈশান যতবার তাকে আদুরে কথাগুলো শোনায় ততবার কান্নায় ভাসাতে মন চায়। সবকিছু নরম কণ্ঠে বলল, তোমার ভাই খুব ভালো মানুষ আপু। আমাদের শুরুটা ওভাবে হলেও শেষটা অন্যরকম হবে। নিশি হাসলো বোনের কথায়, মাথায় হাত রাখলো। হতেই হবে। রাত বাড়ছে, বোনেরা একসাথে হলে বরাবরের মতো গল্পগুজবের কমতি থাকে না। আজকে পরিমাণটা বুঝি বেশি। নুরি আবার আচমকায় অন্যমনস্ক হয়ে গিয়েছে। ইয়াজের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কেমন আছে মানুষটা? খুব কি শরীর খারাপ, নাকি নুরির ব্যবহারে নিজের উপর এতটাই বিরক্ত যে একটাবারও মুখোমুখি হচ্ছে না? তার রাত বাড়ে, তার বুকে জ্বালা যন্ত্রণা সেই রাতের আধারের সাথে পাল্লা দিয়ে বাড়ে। হাই বিউটিফুল লেডিস। ওপাশ থেকে পুরুষালী পরিচিত কণ্ঠে ঘাড় ঘুরিয়ে তাকালো সকলে। নিয়াজ আর নাইম গার্ডেনের ছোট্ট বেতের গেট খুলে এগিয়ে এলো এদিকে। নিয়াজের হাতে কিসের একটা প্যাকেট, সেটা বাড়িয়ে দিল তিতিরের দিকে। দুজন বসলো চেয়ারে। তিতির খুলে দেখলো পেস্ট্রি ভিতরে। নিশি বাড়ির দিকে তাকিয়ে নিয়াজকে চাপা কণ্ঠে বলল, এরকম অভদ্র বখাটেদের মতো হাক ডাক করতে করতে কেউ আসে? নিয়াজ বাঁকা হাসলো, তবে সঙ্গে সঙ্গে চোখে মুখে কপট আহত ভাব ফুটিয়ে বলল, অবদ্ধ হয়েছে আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো। চুপ, কি হচ্ছেটা কি? নিয়াজ গানের মাঝে থামলো। সবাই হাসছে এক প্রকার, শুধু নুরি বাদে। তার কারণ অবশ্য আছে। নাইমের লুকানো দৃষ্টি সে টের পাচ্ছে বারবার। তার প্রতি নাইমের আলাদা টান, কথার ধরন অন্য কিছু ইঙ্গিত দেয় বারবার। কিন্তু সে তাতে সায় দেবে কেন? সে এক পুরুষে আসক্ত নারী। বিগত 3 বছর এক পুরুষে কে মন প্রাণে ভালোবেসেছে। নিয়াজ নাইম বাড়ি ফিরছিল। ঈশানের করা নির্দেশ, সে না ফেরা অবধি তার বাড়ির মেয়েদের যেন একটু খেয়াল রাখে ওরা। তাছাড়া নিয়াজের সাথে সে ঈদের দিনের পর নিশির আর দেখা হয়নি। আর নাইম খানিকটা নুরিকে দেখতে চাচ্ছিল। তিতির পেস্ট্রি সবাইকে হাতে হাতে দিয়ে যাচ্ছে। পেস্ট্রি আদতে নুরি আর তিতিরের সব থেকে বেশি পছন্দ। আর নুরির কথা মাথায় রেখে এটা আনার বুদ্ধিটা নাইমের। বাড়ির কর্তারা এখনো ফেরেনি, গিন্নিরাও এখন বাহিরে আসবেন না। নিশি নিয়াজকে এক সাইডে গল্প গুজবে সুযোগ দিয়ে পাশ ফিরে বসলো বাকিরা। নুরি নিশ্চুপ। নাইম গল্প জুড়েছে তিতির আর তমার সাথে। আলো আধারের খেলায় নুরির চোখ হঠাৎ করে আটকে গেল ওপাশে পাঁচিলের উপরের দিকে। একজোড়া চোখ কি তাদের দিকে তাকিয়ে নুরি ভ্রু কুচকে ভালো করে তাকাতে চোখের মালিক সম্ভবত সরে গেল। নুরি মনে মনে নিজেকে ধমক দিল, এবারে কেই বা এত সাহস করবে? নুরি আড়ষ্ট হচ্ছে বারবার নাইমের এমন আর চোখে তাকানোতে। বিরক্ত লাগছে তার। আচমকা উঠে দাঁড়ালো, সবাইকে ছোট্ট করে বিদায় জানিয়ে গটগট করে চলে গেল বাড়ির দিকে। নাইম দীর্ঘশ্বাস ফেলে দেখে নুরির প্রস্থান। তিতির তাকিয়ে রইল নাইমের দিকে। ওই যে একটা কথা, ভালোবাসা টের পাওয়া যায়, সত্যিই যায়। নাইমের চোখে দৃষ্টির পবিত্রতা তিতির টের পায়। সদ্য প্রেমে পড়া বিবাহিত রমণী সে। একজন মেয়ের প্রতি একজন পুরুষের দৃষ্টি কিছুটা হলেও আঁচ করতে পারে সে। তবে মায়াও হলো নাইমের জন্য। নুরি তো অন্য কাউকে ভালোবাসে। নুরির দৃষ্টির আড়াল হতেই নাইম গল্প জমাতে চাইল তিতিরদের সাথে। তবে আড্ডা আর জমল না। নুরির এমন উপেক্ষা তাকে বরাবরই পোড়ায়। যে ভালোবাসার যোগ্য নয় তাকে ভালোবাসা বিলিয়ে দিতে কত পায় তারা। অথচ অপর একজন যে একটুখানি ভালোবাসার পাওয়ার তৃষ্ণায় হাপিত্তেশ করে, সে দেখার সময় কই আমাদের। ঘড়ির কাঁটা আপন মনে এগিয়ে চলছে। নিয়াজ আর নাইম আর দেরি করে না। তিতিররাও এখন উঠল। ভেতর থেকে মুক্তা দেওয়ান এসে ডেকে গিয়েছে। কর্তারা ফিরবে খানিকক্ষণ পর। তাছাড়া কি দরকার এত রাতে বাগানে বসে থাকার? ছেলেগুলো চলে যাওয়ার সাথে সাথে তিতিররাও বাড়ির দিকে হাঁটা ধরল। তমা ভিতরে ছোট গেট পেরিয়ে নিজের বাড়িতে চলে যেতে নিশি আর তিতিরও রোশনিদের নিয়ে বাড়িতে ঢুকলো। হাবিজাবি খেয়ে খিদে নেই কারোরই। তবে মায়েরা কখনো না খেয়ে শুতে দেয়? ডাইনিং টেবিলে বসেছে সকলে। রাইসুল দেওয়ানদের ফিরতে আজ খানিকটা দেরি হচ্ছে। রাত 9টা পার হয়ে গিয়েছে, এখনো আসেননি তারা। তিতিররা সেই সুযোগে ডাইনিং ছেড়ে সোফায় গিয়ে টিভিতে মুভি চালিয়ে খেতে বসেছে। খাওয়া প্রায় শেষের দিকে। রাহেলা মিটিমিটি হাসতে হাসতে কানে ফোন চেপে এসে দাঁড়ালো তিতিরের সামনে। ভ্রুজোড়া তুলে জিজ্ঞাসা করলে, তোর ফোন কোথায়? তিতির আশেপাশে খুঁজলো, নেই তো। রাহেলার দিকে তাকাতে রাহেলা ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার ছেলেটা কখন থেকে খুঁজছে তোকে, ফোন তুলছিস না কেন? তিতিরের মনে পড়ল ফোন সম্ভবত গার্ডেনে রেখে এসেছে। ঈশান ওদিকে ফোন কেটে দিয়েছে, রেগেছে বোধহয়। তিতির চটজলদি হাত ধুয়ে ছুটলো গার্ডেনে। গিয়ে পেলো বেতের টেবিলটার উপরে। তখন কথায় কথায় খেয়ালই করেনি ঈশানের বেশ কয়েকটা ফোন এসেছে। ফোন হাতে নিয়ে ঘুরতেই হাতে টান পড়লো তার। ভয়ে চিৎকার করার আগেই মুখ চেপে ধরলো মানুষটা। ওপাশে শুধু দারোয়ান আঙ্কেল পাহারায় বসা, তবে দেখা যাচ্ছে না। সম্ভবত নামাজ না হলে রাতের খাবার খাচ্ছেন। আলো ছেড়ে খানিকটা টেনে বাগান বিলাসের ঝোপঝাড়ের দিকে নিয়ে আসা হলো তিতিরকে। তিতিরের রু কাঁপছে, তবে হাতের বাঁধন শিথিল হতে ঘুরে তাকাতেই থমকালো সে। মুখ দিয়ে সাথে সাথে বের হলো একটা শব্দ, রাহাত ভাই। রাহাত তার সামনে। তিতির হতভম্ব হয়। তাদের বাড়ির কড়া পাহারায় চাইলেই হুটহাট কেউ ঢুকে পড়তে পারে না। বাড়ির গেটের ওয়ালগুলোরও বিশাল প্রাচীর তোলা। রাহাত ভিতরে ঢুকলো কোথা থেকে? তিতিরের হাতের কবজি দৃঢ়ভাবে আটকে রেখেছে রাহাত।
হতভম্বতা খানিক কমতে সে হাত ঝটকা টানে সরিয়ে ফেলল। কণ্ঠ খাদে নামানোর প্রয়োজন বোধ করলো না। আপনি পাগল রাহাত ভাই? এরকম করে এত রাতে কারো বাড়িতে ঢোকা কি ভদ্রলোকের কাজ? রাহাতের মুখের উপর কোনো অনুভূতির ছাপ নেই, সম্পূর্ণ নির্বিকার লাগছে। নির্বিকার কণ্ঠে শুধু বলল, পরি চিৎকার করে না, একটু কথা বলবো শুধু 5 মিনিট। তিতিরের মস্তিষ্ক জ্বলছে। এটা কী ধরনের অসভ্যতামি? এভাবে কে ব্যবহার করে? বিরক্তি আর রাগে একাকার হলো সে। সেই স্বরেই বলল, আমাকে ছেড়ে সরে দাঁড়ান আগে। আর কতবার বলতে হবে অযাচিত পুরুষের গায়ে স্পর্শে গা গোলায় আমার? রাহাতের অসহ্য যন্ত্রণা হয় তিতিরের এ ধরনের কথায়। সে যতবার ছুতে যায় ততবারই কেমন কথা। সে আর কিছু করেছে? এই শুধু তো হাতটায় ছুঁয়েছে। এতে পর পুরুষের কথা মনে করিয়ে না দিলে হচ্ছিল না। বাঁকা কণ্ঠে শুধালো। ঈশান ছুলে এমন হয় না? তিতিরের মুখ বজ্র কঠিন হয়। দুপা পিছিয়ে দাঁড়ায়, শক্ত গলায় বলে, কোন কথা কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন? আপনি এইখানে এসেছেন এসব কথা জিজ্ঞেস করতে? উনি আমার স্বামী। আপনাকে আর কিভাবে বোঝাবো আমায় ভুলে যাওয়া ছাড়া আর কিছু করার নেই আপনার? কেন বারবার এভাবে নিজেকে ছোট বানাচ্ছেন আপনি রাহাত ভাই? রাহাত আচমকা হুড়মুড়িয়ে এগিয়ে এলো তিতিরের দিকে। সেই সাথে তাল মিলিয়ে তিতিরও পেছালো। রাহাতের মুখ নিমিষে রক্তিম হয়ে উঠেছে। কেমন একটা ব্যগ্র শোনালো কণ্ঠস্বর। রোজ রাতে ছোঁয় তোমাকে? বলো। রাহাত তিতিরের বাহু চেপে ধরে উন্মাদের মতো আওড়ালো কথাগুলো। হাতের ব্যথায় তিতির কেঁদে ফেললো, ছাড়া পেতে মরিয়া হলো। সত্যি গা গুলায় তিতিরের চেঁচিয়ে বলে উঠল, আমরা স্বামী স্ত্রী, যা ইচ্ছে করতে পারি। ও যখন ইচ্ছে আমায় ছোবে, সেটার কৈফিয়ত আপনাকে দেব? পাগলের প্রলাপ বকছেন কেন আপনি? রাহাত বাহু ছেড়ে আঙ্গুলে কপাল টলল, শ্বাস ফেললো জোরে জোরে। তিতির হাতের উল্টো পিঠে চোখ মুছল। রাহাতের কিছু বলার আগেই বলল, এই মুহূর্তে বেরিয়ে যাবেন। আপনার প্রতি আমার আকাশ ছোঁয়া সমান সম্মান ছিল রাহাত ভাই, সেটা মিশিয়ে যাচ্ছে মাটির সাথে। অন্তত যেটুকু আছে সেটুকু হারিয়ে যেতে দেবেন না। আমারই কষ্ট হবে। আমাদের কিচ্ছু ছিল না যেটার মায়ায় আমি আমার ভালোবাসা স্বামী সংসার ছেড়ে আপনার কাছে ছুটব। বিয়ের আগের দিন অবধি আমার স্বামীকে জানিয়েছিলাম, ভালো না বাসলেও অপেক্ষা করব আপনার প্রস্তাবের। এ কথা যে আমি আপনাকে দিয়েছিলাম, কোথায় ছিলেন আপনি? আমি আমার পরিবার জলে ভাসাতে পারিনি। আমার এরা ছাড়া কেউ নেই। নানু আপু, মামা, মামিরা আমাকে রাজকন্যা করে রেখেছে জীবনে। সেই নানু আপুর মৃত্যু শয্যায় একটাই চাওয়া ছিল, আমার আর ঈশান ভাইয়ের বিয়ে। আমি তবুও কথার খেলাপ করতে চাইনি। পরিবার মানা না মানা পরের কথা, অন্তত আপনাকে দেয়া কথা রাখতে চেয়েছিলাম। মানছি আপনিও বিপদে পড়ে যোগাযোগ করতে পারেননি আমার সাথে। আপনার বা আমার কারো হাত নেই এতে। ভাগ্য বলতে একটা জিনিস হয় রাহাত ভাই। আর কতবার বলবো, বোঝাবো আপনাকে? আল্লাহর মর্জির বাইরে এক কদম আমরা চলতে পারি না। চেষ্টা করার প্রশ্নও ওঠে না। জানি এতে সহজে ভোলা যায় না, তবুও পাপ আমি করতে পারিনি। পরকীয়ায় জড়াতে বলেন আমায়? নিজের ভালোবাসাকে হত্যা করে কোনো এক কালে আপনি সম্বন্ধ নিয়ে আমার হাত চাইতে এসেছিলেন, হাত চাইতে চেয়েছিলেন। সেটা আঁকড়ে স্বামীকে ছাড়তে বলেন? আপনি পাগল? রাহাত শুনে গেল তিতিরের একদমে বলা কথাগুলো। মেয়েটার সব কথাই তো সঠিক। কার কি দোষ? খোদাই যদি না মেলায় কপালে, তবে তবুও কেন সে পারছে না ভুলতে সামনের নারীটিকে? এত কথায় লাভের লাভ কিচ্ছু হলো না। রাহাতের মনের ভাবের কোনো পরিবর্তনই হলো না। সে ব্যগ্র কণ্ঠে বলল, আমি নিয়ে যেতে চাই তোমাকে পরি। শান্ত মাথায় অনুরোধ করতে এসেছিলাম মায়ের জন্য, কিন্তু সম্ভব নয় রাহাত ভাই। আমার স্বামী ছাড়া আমি এক পা কোনো পরপুরুষের সাথে হাঁটবো না। আপনি দয়া করে চলে যান, অশান্তি করবেন না। আমি চাই না আপনার সাথে আমার দেখা হোক, এটা আমি চাই না। আপনার ভালোর জন্যই চাই না। সামনে রেখে সামনের জিনিস কখনো ভোলা যায় না। আমাকে ভুলতে হলে সর্বপ্রথম আমাকে চোখের একদম আড়াল করতে হবে। দয়া করুন আমাকেও এবং নিজেকেও। রাহাতের কানে এসব কিছুই ঢুকতে চাচ্ছে না। ঈশানকে বারবার স্বামী স্বামী করায় মাথায় এসে হানা দিল সেদিন হোটেল রুমে বলা রুষার কথাগুলো। ঈশানের স্পর্শ তিতিরের গায়ে, সেই স্পর্শে তিতির ভুলেছে তাকে। রাহাত কাতর কণ্ঠে বলল, কিভাবে আদর করে ও তোমাকে রোজ রাতে? আমি তবুও মেনে নেব। ওর সন্তান তোমার গর্ভে থাকলে তবুও তুমি শুধু আমার সাথে চলো। আমার স্পর্শে ঈশানের সব মুছে ফেলবো আমি। পরি যাবে তো? তিতিরের মাথায় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তার ইচ্ছে করছে চেঁচিয়ে লোক জমা করতে, কিন্তু বিবেক বোধ থেকে পারল না। রাহাতের ব্যক্তিত্ব সে জানে। এহেন পাগলামিগুলো কখনো দেখেনি তিতির। তার এই মুহূর্তে খুব মনে হলো লোকটাকে সাইক্রিয়াটিস্ট দেখানো খুবই দরকার। এতক্ষণ হলো এসেছে, দরজার কাছে নুরি এসে দাঁড়িয়েছে। সম্ভবত তিতিরকে দেখার চেষ্টা করছে। ওদিকে মানুষ দেখে রাহাত পিছিয়ে গেল কয়েক পা। আধারে ঢাকা পড়ল তার শরীর। তিতির উল্টো পিছিয়ে দাঁড়ালো।
নুরির চোখ পড়ল তিতিরকে, মন শান্ত হলো। তিতিরের ফেরার জন্য অপেক্ষা করলো। তিতির কঠিন স্বরে বলল, আজ শেষ দিন রাহাত ভাই, এরপর কখনো আমার সাথে এভাবে জোর করে দেখা করে উদ্ধততার পরিচয় দিলে আমি আর আপনার প্রতি কোনো কৃতজ্ঞতার জায়গা থেকেও চুপ থাকবো না। ঈশান ভাই বা বাড়ির সকলকে জানাতে বাধ্য হব আমি। রাহাত তিতিরের এমন কঠিন রূপে যেন আজকাল অভ্যস্ত। খানিক থমকালেও পরক্ষণে হুট করে বাঁকা হাসি দিল। পিচেল কণ্ঠ অথচ শোনালো বেশ সিরিয়াস, বলল, ওর মতো একটা কাপুরুষের সাথে তোমাকে থাকতে দেবো না আমি। তুমি জানো ওকে? তিতিরের কপালে ভাঁজ পড়ে। ঈশানকে কাপুরুষ বলা অসহ্যকর লাগলো সামনের মানুষটাকে। রাগত স্বরে বলে উঠল, আপনি যেটা করে যাচ্ছেন সেটা পুরুষ মানুষের মতো কাজ হচ্ছে তো? বিবেক কি বলে? অন্যের বউয়ের কাছে এত রাতে এসে হাঙ্গামা করছেন আপনি। বিবেক কার কি বলবে সেটা না হয় তোমার সিদ্ধান্তের উপরই ছেড়ে দিলাম পরি। তোমার ফেরেস্তা স্বামীর হাতের রক্তের দাগ দেখেও যদি বিবেক তোমাকে আরও... রাহাতকে আরো কিছু বলবে তার আগে দেখলো বাড়ির ভিতর থেকে কেউ এগিয়ে আসছে এদিকে। তিতির রাহাতকে থামতে দেখে কিছু কঠিন কথা বলবে তার আগে তিতিরকে হতভম্ব করে প্লাস্টিকের পানির একটা উপর করে রাখা বালতির উপর পা দিয়ে চোখের পলকে প্রাচীর টপকালো রাহাত। প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে নুরি এসে দাঁড়ালো। নাকে এসে বাড়ি খেলো অন্যরকম পারফিউমের ঘ্রাণ। ভ্রু কুচকে বলল, ফোন পাসনি? পেয়েছি। এখানে কি করছিস? কখন এসেছিস? আমি ভাবলাম পাসনি এখনো। তিতির হাতের ফোনটাকে নুরির ইশারা করে দেখালো। পেয়েছে বুঝিয়ে বলল, চলো। নুরি হাঁটা ধরল তিতিরের পাশাপাশি। কয়েক পা এগিয়ে পিছনে ফিরে তাকালো বাগান বিলাসের গাছের ওদিকে। কড়া পারফিউমের ঘ্রাণ এখানে অব্দি আসছে। নুরি আচমকা ঠান্ডা কণ্ঠে বলল, কেউ কি ছিল ওখানে? তিতিরের মুখ কঠিন হয়ে আছে এখনো। পিছনে তাকালো সেও। থমকানো বা চমকানো কোনোটাই ঘটলো না। স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, না তো। দূরত্বের সাথে বিলীন হলো পারফিউমের ঘ্রাণ। কেউই আর কথা বাড়ালো না। তিতির বসার ঘরে অপেক্ষাও করলো না। আর অশান্তি লাগছে। রাহাত কি বলে গেল শেষের কথাগুলো? ঈশানের হাতে রক্তের দাগ। ঈশানকে মানে কি এসব কথাগুলো? লোকটা পাগল হয়ে গেছে, সম্পূর্ণ উন্মাদ। ঘরে ঢুকে দরজা আটকে শাওয়ারে ঢুকলো তিতির। রাত করেও লম্বা শাওয়ার নিয়ে বের হলো। আলমারি খুলে গায়ে জড়ালো ঈশানের একটা শার্ট। কোমরে তোয়াল পেঁচানো, চুলগুলো মোছা হয়নি ভালো করে। ঈশানের শার্ট টেনে জোরে জোরে শ্বাস টানলো। এই মানুষটার স্পর্শ তার এখন দরকার, বড্ড দরকার। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তিতির। বড্ড দরকার। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তিতির। সদ্য ভেজা চুলগুলো বিছানার বাইরে ছড়িয়ে দিল। ঘরটা কেমন শূন্য, দম বন্ধ লাগছে। যদিও এটা ঈশান যাওয়ার পর থেকেই মনে হচ্ছে। তিতির ফোন করলো ঈশানকে। দুবার রিং হতে তুলল ঈশান। সেও তিতিরের অপেক্ষাতেই ছিল। এই দুদিন যা ধকল গিয়েছে, দুদিন হলো দেখে না মেয়েটাকে। অথচ মনে হচ্ছে জনম জনম হলো দেখা হয় না। তিতিরের নরম মিহি কণ্ঠ কানে আসতে থমকে যায় ঈশান। এতক্ষণ পরিকল্পনা করে রেখেছিল কষিয়ে ধমক দিবে, সেটা দেওয়া হলো না। উল্টো ফোনের ওপাশে তার ব্যক্তিগত নারী শ্বাস প্রশ্বাস কানে এসে লাগতে নিজের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। রেগে গেছেন? একটু। আমিও রেগে। কেন? এই দুদিন 2 মিনিটও কথা বলেননি, মনে পড়েনি বুঝি? পেয়েছে। তবে ব্যস্ত ছিলাম খানিকটা। তিতির শ্বাস নিল জোরে জোরে। শরীরে ঈশানের শার্টের আড়ালে তার ছোট্ট দেহ হারিয়েছে। আর সেই শার্ট থেকে আসা ঈশানের শরীরের ঘ্রাণে তার মন অতলে হারাচ্ছে। চোখ বুজে নিজেও অনুভব করলো ঈশানের শ্বাস প্রশ্বাস। মিহি কণ্ঠে বলল, ফিরবেন কবে? জলদি। কাল পরশু? সামনের সপ্তাহ। আটকে উঠল তিতির। সামনে সপ্তাহ? কি কাজ এত? বড় মামা যে বললো অফিসে কাজ নয়। অন্য কাজ। জলদি ফিরবো। তিতির চুপ মেরে রইল, চোখ বুজে পড়ে রইল। দুটো মানবী উত্তাল মন নিয়ে শান্ত। একটা কথাও হচ্ছে না দুজনের মধ্যে, বলার প্রয়োজন পড়ছে না। একে অপরকে যে কতটা মিস করছে এই মুহূর্তে সেটা হাড়ে হাড়েই টের পাচ্ছে দুজনই। ঈশান ঘরের আলো নিভে বিছানার উপরে ল্যাপটপটা সরিয়ে শুয়ে পড়ল। মেয়েটাকে দূরে রেখে বিয়ের পরে প্রথম এতদিনের জন্য বাইরে। অস্থির কি তারও লাগছে না? লাগছে তো, কিন্তু উপায় কি? যেতে পারছে না তো সে। তিতির এবারে কথা বলল, ফিরে আসুন জলদি, ভীষণ মিস করছি। ঈশানের হৃদস্পন্দন দ্রুত হয়। মেয়েটা কত অবলীলায় বলে দিল আজকে কথাটা। ঘুমা। আপনি কি করবেন এখন? কি করতে বলছিস? আমি তো চাই এক্ষুনি ফিরে আসুন। তা যখন হচ্ছে না তাহলে আর কি? ঈশান এপাশ থেকে নিঃশব্দ হাসলো। একবার ইচ্ছে হলো মেয়েটাকে ভিডিও কল অন করতে বলবে। চোখের তৃষ্ণাটা মেয়েটাকে একটু, কিন্তু মন সংযত করলো। ওই মুখটা দেখলে এক মুহূর্ত আর এখানে থাকার ধৈর্য হবে না তার। সব জলাঞ্জলি দিয়ে ছুটবে বউয়ের কাছে, সেটা ভালো হবে না মোটেও। ঘুমা, পাহারা দিই আমি। কাকে? তোকে। আমাকে পাহারা দিতে হবে? দিলে ক্ষতি কি? মাথার কাছে ফোনটা রাখ। কাল টাকার দরকার নেই। কিন্তু চুপ, কথা কম। যা বললাম কর। কাজ করতে হবে। ঘুম ধরা যাবে না। তোর নাক ডাকা শব্দ শুনে যদি উপকার হয় ক্ষতি কি? আমি নাক ডাকি? কথা কম তিতির।
তিতির রেগে কিছু বলতে গিয়েও বলল না। লোকটা কাজের সময় এত চাপা, বললেই হয় মিস করছে সেটা না, ঢঙের শেষ নেই, এমনিতে মুখে লাগাম নেই, এখন এসেছে লাগাম টানতে। তিতির কথা বাড়ায় না, ভেজা চুল আরেক দফা মুছে গা এলিয়ে দিল বালিশে। রাহাতের কথাগুলো বলতে গিয়েও এখন বলতে ইচ্ছা হলো না, এত সুন্দর মুহূর্ত নষ্ট করার মানেই হয় না। ফিরুক মানুষটা, তারপর বলবে যা বলার। ফোনটা পাশে রেখে চোখ বুঝলো, ঘুমাতে সময় লাগলো না আজ। কে জানি ঈশান ওপাশে কলে আছে বলে হয়তো। নিঃশ্বাসের শব্দ ঘন হতে ঈশান হাসলো এপাশে, কপাল চেপে ধরলো দু আঙ্গুলে। কি ছেলে মানুষই করলো সে এসব? তার কি এই আহ্লাদ করার বয়স আছে? নতুন প্রেমে পড়া নিব্বানিব্বি প্রেমিক প্রেমিকার মতো পাগলামি হয়ে গেল এটা। শব্দ করে হাসতে ইচ্ছে হলো ঈশানের, তবে হাসলো না। ছোটখাটো পাগলামি করতে দোষ কি? এই যেমন 2 রাত ঘুম হয়নি মেয়েটাকে ছাড়া, অথচ ওই নিঃশ্বাসের শব্দ কানে আসতে চোখ ভেঙে ঘুম আসছে। মনে হচ্ছে মেয়েটা তার কাছেই আছে। ভালোবাসলে ইম্যাচুরিটিরও দরকার আছে বোধ হয়। খড়খড়ে রোদ উঠেছে ঢাকা শহরে, আবহাওয়া আজ বড্ড তপ্ত। বৈশাখের এই কাঠফাটা রোদ্দুরে এই মানুষ ঠেলে চলাফেরা যে কতটা বিরক্তকর, 1 মিনিটের জন্য ঢাকার রাস্তায় বের হলে টের পাওয়া যায়। মানুষ ক্লান্ত চোখে মুখে হন্যে হয়ে চলছে যার যার গন্তব্যে। গরমের তীব্রতায় রাস্তার পাশের কুকুরগুলো ঝিমোচ্ছে একটু ছায়া পেলেই। ঈশান এসি গাড়ি থেকে নামতে গরমের ভয়াবহতা টের পেল। এই 2 মাসে বাড়ি থেকে বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে। তাদের ওখানটার আবহাওয়া সারা বছর বলা যায় বেশ নাতিশীতোষ্ণই থাকে। সুতরাং মফস্বল থেকে এসে ঢাকা শহরে মানিয়ে নেওয়া বড্ড কষ্টকর হয়ে যায়। তবে উপায় কি? কর্মব্যস্ততায় ছুটতেই হয় আরাম আয়েশ জলাঞ্জলি দিয়ে। দুপুর 2:30 ঈশান এসে ঢুকলো পুরান ঢাকার এক ইংরেজি আমলের বাড়ির ভেতর। বাইরে থেকে যতটা পুরানো দেখা যায়, বাড়ির অবস্থা ভিতরে ততটাও শোচনীয় নয়, বরং বাইরে থেকে ভাঙা কুঠুরি লাগলেও ভিতরে বিদেশি সাজসজ্জার ছোঁয়া। বাড়ির মালিক যে যথেষ্ট শৌখিন তা বোঝা যায়। ঈশানকে দেখি বাড়ির হেড বেয়ারা সালাম টুকলো, সোফায় বসতে বলে ছুটলো উপরে। সোফায় পায়ের ওপর পা তুলে বেশ সাহেবিয়ানার সাথে অপেক্ষা করছে ঈশান। এখানে আজকেই তার প্রথম আসা। এর আগে যতবার দেখা করেছে কোনো না কোনো হোটেলে অথবা রেস্তোরাঁয়। ঘরের 4 দেয়াল ভর্তি বিভিন্ন বিদেশি পেন্টিং, অ্যান্টিকের জিনিসপত্রে ঘর ঠাসা। মিনিট 2-এর মধ্যে এই দোতলা থেকে কারো নেমে আসার শব্দ পাওয়া গেল। ঈশানকে দেখে একগাল হাসলো মহিলা, নাম মিসেস কাবেরী দত্ত। পিতার সূত্রে খ্রিস্টান হলেও স্বামীর সূত্রে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। ঈশান নিজেও উঠে দাঁড়িয়েছে। মিসেস কাবেরী এসে দাঁড়ালো ঈশানের সামনে, মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।